সবাই একটু কমেন্টে জানায় দাও আর বেশি বেশি করে ক্লাসটা শেয়ার দিয়ে দাও যেন তোমার ফ্রেন্ডরাও এই ক্লাসটা দেখতে পায়। ঠিক আছে? তো আজকে মেইনলি যেটা পড়বো আমরা এমসিকিউ সলভ করব। রসায়নের এমসিকিউ গুরুত্বপূর্ণ মেডিকেলে আসার মতো। এরপর হচ্ছে তোমাদের নার্সিং, ডেন্টাল অ্যাডমিশন, ইভেন ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসার মতো কিছু কোশ্চেনও আমরা দেখব। আসলে কোশ্চেন তো হুবহু সেম কখনোই পাবা না, এই টাইপের কোশ্চেন কমন পাবা আর কি। ঠিক আছে? সো আশা করা যায় আজকের ক্লাসটা করলে যারা 12 তারিখে মেডিকেলের পরীক্ষা দিচ্ছ, মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন দিবা, তাদের অনেক উপকার হবে। তো ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত করবা, মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। এখান থেকে যদি একটা এমসিকিউ কমন আসে এটা কিন্তু অনেক বড় ব্যাপার। ঠিক আছে? আশা করি একটার বেশি আসবে, এই টাইপের আসবে, একদম হুবহু আসবে না হয়তোবা, তারপরেও কমন টাইপ পাবা এখান থেকে। ঠিক আছে? টাইপটা কমন পাবা। সো তোমরা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করবা আর তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে? তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও যেন তোমার ফ্রেন্ডরাও ক্লাসটা দেখতে পায়। ঠিক আছে? আর সবাই কমেন্ট করো কোথা থেকে ক্লাস করছে। কুড়িগ্রাম থেকে ক্লাস করছি, বরিশাল থেকে, কালীগঞ্জ থেকে, আচ্ছা ঠিক আছে, নরসিংদী থেকে ক্লাস করতেছি। আচ্ছা ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, হয়তো একটু বড় হবে ক্লাসটা। তো শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবা, যারা শেষ পর্যন্ত থাকবা তারা অবশ্যই লাভবান হবা, যারা আগে চলে যাবে তাদের থেকে। ওকে, আমরা ক্লাসটা শুরু করি। আমাদের প্রথমে আমরা একটা এমসিকিউ দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে কিছু কথাবার্তা লেখা আছে, স্লাইড দিয়ে দেওয়া হবে, তোমাদের সমস্যা নেই। আচ্ছা, প্রথমে দেখো, প্রথম কোশ্চেনটাতে বলছে যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক ভাইয়া। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের কিছু মৌলের নাম বা পদার্থের নাম আমাদের মুখস্থ করতে হয়। সেই মুখস্থ করাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়, এই জন্য আমরা একটা শর্টকাট দিয়ে মনে রাখি যে যদি সি ওয়ার্ডটা থাকে, যদি সি থাকে নামের মধ্যে, সেইটা হবে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। শুধু একটা ব্যতিক্রম আছে, HCl। দেখো ভাইয়া, HCl এখানে কিন্তু সি আছে, আমি কিন্তু কার্বন বলিনি, আমি বলছি সি ওয়ার্ডটা থাকবে। তো HCl এ এই সি থাকার পরেও এ কিন্তু ভাইয়া প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না, এটা একটা ব্যতিক্রম। এখানে HCl হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর বাকি যে কোনো পদার্থের মধ্যে যদি সি কথাটা আসে বা সি ওয়ার্ডটা থাকে, সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো অপশনগুলো দিয়ে একটু খেয়াল করো। অপশনগুলোর অপশন বিতে দেখো সোডিয়াম কার্বনেট, সি আছে, তাহলে এটা কি ভাইয়া? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে আমরা আরো কয়েকটা জিনিস যদি জানতে চাই, এরা যে নিক্তিতে রাখবো আমি, নিক্তিকে ক্ষয় করবে না, নিক্তির ক্ষয় করে না। এদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। ঘনমাত্রা কেমন থাকে ভাইয়া? অপরিবর্তিত থাকে। ঠিক আছে? সো আমরা কিছু রিলেভেন্ট কথা শিখবো আর উত্তর যেটা হবে এটা শিখবো। ঠিক আছে? আর আলাদা অপশনের মধ্যে, আচ্ছা, আর আলাদা অপশন যদি থাকে যেটা সম্পর্কে আমাদের জানতে হবে, ওইটাও আমরা রিলেভেন্ট তথ্যগুলো জানাই দিব, সমস্যা নেই। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যাকুয়ারেজিয়া কি? আচ্ছা, অ্যাকুয়ারেজিয়া কি? আচ্ছা, অ্যাকুয়ারেজিয়ার আরেকটা নাম হচ্ছে ভাইয়া রজ অম্ল। ঠিক আছে? অ্যাকুয়ারেজিয়ার আরেকটা নাম কি ভাইয়া? রজ অম্ল। রজ অম্ল। এই রজ অম্লটা কি ভাইয়া? রজ অম্ল হচ্ছে 1 মোল নাইট্রিক অ্যাসিড প্লাস 3 মোল HCl, এটার মিশ্রণ। সো আমি যখন বিক্রিয়া আকারে এটাকে লিখবো, কিভাবে লিখবো ভাইয়া? বিক্রিয়া আকারে লিখতে চাইলে এই HNO3 প্লাস 3HCl, এটা হচ্ছে ভাইয়া অ্যাকুয়ারেজিয়া বা কি? রজ অম্ল। ঠিক আছে? অ্যাকুয়ারেজিয়া বা রজ অম্ল। বোঝা গেল? তাহলে অপশন কোনটা হবে এখানে? ঠিক অপশন হবে হচ্ছে ডি নাম্বারটা। ঠিক আছে? অপশন হবে হচ্ছে ডি নাম্বারটা। অপশন হবে হচ্ছে ডি নাম্বারটা। আচ্ছা, ওকে, তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের স্টুডেন্টও অনেক আছে, ক্লাস করতেছো, আবার অনেকে আসো নতুন একদমই। সো নতুনদের জন্য হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টরা হচ্ছে মেডিকেলের প্রিপারেশন যারা নিচ্ছ তারা ক্লাসটা করতেছো। সো মেডিকেলের প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য কিছু কথা বলে দিই। তোমাদের এক্সাম কিন্তু বেশি দিন নাই, আজকে হচ্ছে 7 তারিখ। সো তোমাদের পরীক্ষা আর আছে মাত্র 4 দিন।
সো এই সময়ে নতুন করে এসে কিছু পড়তে যেও না, সব পড়া যেগুলো আগে পড়ছো এই কয়েকদিন শুধু সেগুলো রিভিশন দাও, ঠিক আছে? রিভিশন দাও। আর অবশ্যই কোশ্চেন ব্যাংকটা এই কয়েকদিন একটু ভালো করে দেখো, কারণ কোশ্চেন কিন্তু রিপিট হয়, কোশ্চেনের টাইপ রিপিট হবে, হুবহু হয়তো বা রিপিট হবে না, তো টাইপগুলো রিপিট হবে, ঠিক আছে? টাইপগুলো রিপিট হবে, টাইপগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো ভাইয়া। আজকের ক্লাসে যে টাইপগুলো দেখাবো এই টাইপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সো এই টাইপগুলো একটু ভালো করে করে যাবা, ঠিক আছে? হ্যাঁ, সবাই করতে পারবে ভাইয়া, ডিপ্লোমা, বিএসসি, তারপর হচ্ছে মেডিকেল, ডেন্টাল অ্যাডমিশন, ইভেন ভার্সিটি অ্যাডমিশন যদি কেউ দিতে চাও বা যারা দিবা, তো তারা ক্লাসটা করতে পারো, সবার জন্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। পরের কোশ্চেন বলছে যে পাইরেক্স গ্লাস দিয়ে নিচের কোনটি তৈরি করা হয়? আচ্ছা, পাইরেক্স গ্লাসের আরেকটা নাম আছে ভাইয়া, পাইরেক্স গ্লাসের আরেক নাম হচ্ছে শক্ত গ্লাস। কি গ্লাস? শক্ত গ্লাস। এই পাইরেক্স গ্লাসের আমরা কিছু ব্যবহার করব, ঠিক আছে? পাইরেক্স গ্লাসের ব্যবহার হচ্ছে এই পাইরেক্স গ্লাস দিয়ে বুলেট তৈরি করা হয়, পিপেট তৈরি করা হয়, এরপর আয়তনিক ফ্লাস্ক, এই সামগ্রীগুলা পাইরেক্স গ্লাস বা কি শক্ত গ্লাস দিয়ে তৈরি করা হয়। সেখানে অপশন, আচ্ছা এখানে আসলে অপশনগুলা আসে নাই কোনো একটা কারণে, এখানে অপশনের ছিল হচ্ছে বুরেট, ঠিক আছে? বুরেট ছিল, আর বাকিগুলোতে হচ্ছে অন্য অপশন ছিল, অন্য উত্তর ছিল। সো এটার অ্যান্সার কি হবে ভাইয়া? বুরেট হবে। সো এখানে তিনটা উদাহরণ দিয়ে দিছি, সো তিনটার যে কোনো একটাই কিন্তু হইতে পারে, ঠিক আছে? শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস দিয়ে কোনটা কোনটা তৈরি করা হয়? বুরেট, পিপেট, আয়তনিক ফ্লাস্ক, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা নেক্সট কোশ্চেন, গ্লাস সামগ্রী পরিষ্কারে। গ্লাস, আমরা যে গ্লাসগুলো ইউজ করি, বিভিন্ন জায়গায় গ্লাস ইউজ করা হয়, সো গ্লাসগুলা পরিষ্কারের জন্য সর্বোত্তম পরিষ্কারক, খেয়াল করো ভাইয়া, সর্বোত্তম পরিষ্কারক বলছে। সেখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। সর্বোত্তম পরিষ্কারক হচ্ছে ডাইক্রোমেট, আচ্ছা পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় H2SO4, ঠিক আছে? এইটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের যে মিশ্রণটা, এইটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। যে কোনো আকারেই কিন্তু কোশ্চেনের অপশনে থাকতে পারে। তো এখানে যেমন ক্রোমিক অ্যাসিড মিশ্রণ লেখা আছে, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ না দিয়ে এই কথাটাও লেখা থাকতে পারে যে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। সেক্ষেত্রে উত্তর কিন্তু ওইটা হবে, বুঝতে পারছো? তার মানে ক্রোমিক অ্যাসিড মিশ্রণের আমি যদি বিক্রিয়া আকারে লিখতে চাই তাহলে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং কি গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। আর এটাই কি সর্বোত্তম গ্লাস পরিষ্কারক, ঠিক আছে? সর্বোত্তম গ্লাস পরিষ্কারক। আচ্ছা, তোমরা যারা ক্লাস করতেছো অবশ্যই ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা, যেন তোমার ফ্রেন্ডরাও ক্লাসটা দেখতে পারে এবং তারা উপকৃত হতে পারে, ঠিক আছে? সব বেশি বেশি করে শেয়ার করে দিবা। তোমরা যত বেশি স্টুডেন্টরা ক্লাসটা করবা তত বেশি আমার ভালো লাগবে ক্লাসটা নিতে, তত বেশি ইন্টারেক্টিভ হবে ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট কোশ্চেন বলছে ত্বকে অ্যাসিড লাগলে ক্ষতস্থানে কি দিতে হবে? আচ্ছা, অ্যাসিড, অ্যাসিড অবশ্যই আমাদের জন্য ক্ষতিকারক ভাইয়া। সো অ্যাসিডটা যখন আমাদের হাতে পড়ে যাবে অসাবধানতাবশত, তখন অ্যাসিডকে প্রশমিত করতে হবে। আর আমরা জানি অ্যাসিডকে প্রশমিত করে কে ভাইয়া? ক্ষার প্রশমিত করে। সেখানে অপশনগুলো দিয়ে একটু খেয়াল করে দেখতে পাবো, আমার 4% সোডিয়াম বাইকার্বনেট, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, 5% সোডিয়াম বাইকার্বনেট, আর লাস্টে হচ্ছে 4% সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এখানে অ্যান্সার হবে হচ্ছে 5% সোডিয়াম বাইকার্বনেট, কারণ এইটা হচ্ছে আমার একটা মৃদু ক্ষার। সেই মৃদু ক্ষারটাকে যখন আমি অ্যাসিডের সাথে বিক্রিয়া করায় ফেলবো, মানে অ্যাসিড পড়ছে আমার হাতে, তো ওখানে যখন আমি ক্ষার দিব তখন ক্ষারটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডটাকে প্রশমিত করে দিবে, ঠিক আছে? অ্যাসিডটাকে কি করবে? প্রশমিত করে দিবে। বোঝা গেল? এটা একটা কি মৃদু ক্ষার, এটা একটা মৃদু ক্ষার, এটা একটা মৃদু ক্ষার, ঠিক আছে? আচ্ছা, সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, দ্বিক্ষারকীয় অ্যাসিড, আচ্ছা এই টপিকটা, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, এই টপিকটাও গুরুত্বপূর্ণ। আসলে এখান থেকে কোশ্চেন আসে একক্ষারকীয় অ্যাসিড, দ্বিক্ষারকীয় অ্যাসিড, ত্রিক্ষারকীয় অ্যাসিড। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, এই টাইপটাই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে বুঝবো ভাইয়া ব্যাপারটা। অ্যাসিড যে কয়টা বা যত মোল ক্ষারকে প্রশমিত করতে পারে সেটা তত ক্ষারকীয় অ্যাসিড। ব্যাপারটা কেমন? যদি আমি একটা স্লাইড এক্সট্রা নেই, ধরো HCl, এটা
আমি যদি একটা ক্ষারের সাথে বিক্রিয়া দিই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন করবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস কি পানি। এখন একটু বিক্রিয়ার সমতা করো ভাইয়া, দেখো তো বিক্রিয়াটা কিন্তু অলরেডি সমতা হয়ে আছে, আমার বিক্রিয়া সমতা করতে হচ্ছে না। তাহলে HClটা কয়টা সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করছে ভাইয়া? একটা। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড, এক ক্ষারকীয় অ্যাসিড, ঠিক আছে, এক ক্ষারকীয় অ্যাসিড। আমার কোশ্চেনে ছিল কোনটি দ্বিক্ষারকীয় অ্যাসিড, ঠিক আছে, সো দ্বিক্ষারকীয় অ্যাসিড। আচ্ছা তাহলে HCl তো হইলো না, তারপর HBr এরটা দেখবো আমি সেম অবস্থায়, HBrও হবে না। আচ্ছা তো আমার বাকি থাকলো দুইটা অপশন, আচ্ছা দুইটাতে H2SO4 আসছে, সো আমি H2SO4 দিয়ে একটু তোমার এক্সাম্পলটা দেখাই। তো দেখো H2SO4 এর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই, এখান থেকে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট তৈরি করবে Na2SO4 প্লাস পানি। এখন এই বিক্রিয়াকে যদি আমি সমতাকরণ করতে চাই, দেখো এখানে ভাইয়া সোডিয়াম দুইটা আছে, সো এখানে আমার দুই বানাইতে হবে সোডিয়ামকে, তার মানে এখানে একটা 2 দিতে হবে। তাহলে H2SO4 কয় মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করছে ভাইয়া? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করছে না, এই যে 2 মোল। তাহলে এটা কি হবে ভাইয়া? দ্বিক্ষারকীয় অ্যাসিড, দ্বিক্ষারকীয় অ্যাসিড, দ্বিক্ষারকীয় অ্যাসিড, ঠিক আছে, দ্বিক্ষারকীয় অ্যাসিড। বুঝতে পারছি? দ্বিক্ষারকীয় অ্যাসিড, এক ক্ষারকীয় অ্যাসিড, এরকম একইভাবে যদি 3 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে, যদি 3 মোল ক্ষারকে প্রশমিত করে তাহলে সেটা কি হবে? ত্রিক্ষারকীয় অ্যাসিড হবে, ঠিক আছে, ত্রিক্ষারকীয় অ্যাসিড। সেটা অ্যান্সার আমার, যেহেতু দুইটাতেই H2SO4 চলে আসছে, তো H2SO4 হবে হচ্ছে অ্যান্সার। পরীক্ষাতে একটা অপশনই থাকবে, ঠিক আছে, এটা চিন্তা করার দরকার নাই, পরীক্ষাতে একটা অপশনই থাকবে। আচ্ছা S অরবিটের জন্য L, স্মল l, এটা ঠিক আছে, 1 না, এটা L এবং m এর মান কত? আচ্ছা S অরবিটালের জন্য, S অরবিটালের L এর মান হচ্ছে ভাইয়া 0, L এর মান কত ভাইয়া? 0। এরপর m এর মান কিভাবে নির্ণয় করে? আচ্ছা L m এগুলা কি ভাইয়া? L m হচ্ছে কোয়ান্টাম নাম্বার, L হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম সংখ্যা। আর m কি ভাইয়া? m হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা সো L এর মান S অরবিটালের ক্ষেত্রে 0, তাহলে m এর মান কত হবে ভাইয়া? m এর মান হয় হচ্ছে 0 সহ প্লাস মাইনাস l। তাহলে বলো এখানে m এর মান 0 সহ প্লাস মাইনাস l হইলে l এর মান 0, তাহলে m এর মান কত হবে ভাইয়া? 0ই হবে। m এর মান কি 0 ছাড়া আর কিছু হবে? হবে না। সো এখানে l আর m এর মান কত? 0 0, সি নাম্বারটা, ঠিক আছে, সি নাম্বারটা। বুঝতে পারছো এটা? ওকে, আচ্ছা তোমাদের অ্যান্সার দিক করতেছো সবাই দেখতেছি। আচ্ছা ইলেকট্রন সমূহ অযুগ্ম বা বেজোড় অবস্থায়, অযুগ্ম বা বেজোড় অবস্থায় প্রবেশ করে কোন নীতির ভিত্তিতে? বেজোড় অবস্থায় বা অযুগ্ম অবস্থায় প্রবেশ করে কোন নীতির ভিত্তিতে? আচ্ছা অযুগ্ম অবস্থা বলতে আমার অরবিটালগুলো কি কি ভাইয়া? পি অরবিটাল, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। পি অরবিটালের 3টা উপশক্তি স্তর, তাই না? 3টা উপশক্তি স্তর। ডির কয়টা ভাইয়া? ডি যদি আমি বলি, ডি হচ্ছে 5টা উপশক্তি স্তর, 1 2 3 4। সো ডিতে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, পিতে থাকতে পারে 6টা ইলেকট্রন। সর্বোচ্চ অযুগ্ম মানে প্রথমে ইলেকট্রনগুলা একটা একটা করে প্রবেশ করে। কয়টা করে প্রবেশ করে ভাইয়া? একটা করে, এই 1টা 2টা 3টা। এরপরে আবার প্রথমটাতে ফেরত আসে, এই 4 5 6, ঠিক আছে। এই যে ইলেকট্রনগুলো প্রবেশ করতেছে প্রথমে সর্বোচ্চ বেজোড় অবস্থায় থাকবে বা অযুগ্ম অবস্থায় থাকবে, তারপরে তারা একটা একটা করে ফিল আপ করবে। অর্থাৎ ডিতে যদি আসো, দেখো 1 নাম্বার ইলেকট্রন এখানে, এরপর 2 এখানে, এরকম হবে না যে 3 নাম্বারটা এখানে 4 নাম্বারটা এখানে আসবে, ব্যাপারটা কিন্তু এরকম হবে না। প্রথমে একটা একটা করে ঢুকবে সবগুলোতে, এই একটা একটা একটা, 5টা হয়েছে, এরপরে 6 নাম্বার এখানে, 7 নাম্বার এখানে, 8 9 10। আর প্রত্যেকবার যখন তারা ঢুকতেছে তাদের স্পিন কিন্তু একই দিকে ভাই, একটু খেয়াল করো, দেখো মাথাগুলা কিন্তু প্রথমে যেগুলো ঢুকছে এগুলোর মাথা কিন্তু উপরের দিকে, আর পরের গুলা কিন্তু নিচের দিকে। সো স্পিন কিন্তু বিপরীত একটা একটা, ঠিক আছে। সো এটার উত্তর হবে হচ্ছে ভাইয়া হুন্ডের নীতি।
ঠিক আছে, হুন্ডের নীতি। বিজ্ঞানী হুন বলছে এই কথাটা যে প্রত্যেকটা ইলেকট্রন মানে ইলেকট্রন সমূহ অযুগ্ম বা বেজোড় অবস্থায় প্রবেশ করে, সর্বোচ্চ অযুগ্ম বা বেজোড় অবস্থায় প্রবেশ করে। ঠিক আছে, আচ্ছা তো পরের কোশ্চেনে যাই আমরা। এফ অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে অরবিটাল? আচ্ছা এটার জন্য এই সূত্রটা মনে রাখবো ভাইয়া, 12 + 1 × 2, যে কোনো অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবা। ঠিক আছে, এখন এল এর ভ্যালু কই পাবা? এল এর ভ্যালু হচ্ছে ভাইয়া এস পি ডি এফ, চারটা অরবিটালের জন্য এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2 আর এফ এর জন্য কত 3। ঠিক আছে, এস পি ডি এফ। সো আমার কোশ্চেনে বলছে এফ অরবিটালের জন্য, সো এফ এর ক্ষেত্রে এল এর মান 3, তাহলে 3 দুগুণে 6 + 1 7, 7 দুগুণে 14টা, তার মানে এটা অ্যান্সার হবে ডি নাম্বারটা। ঠিক আছে ভাইয়া, আচ্ছা হুন্ডার নীতিকে হুন্ডা পারা আমি আছে। ঠিক আছে, ওকে, সো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, কোন নীতির ভিত্তিতে অরবিটালে ইলেকট্রন বিন্যস্ত হয় না? আচ্ছা, ইলেকট্রন বিন্যস্ত হয় মেইনলি তিনটা নীতিতে, আউফবাউ নীতি, হুন্ডের নীতি এবং হচ্ছে আমার পলির বর্জন নীতি, তিনটা দিয়ে। এখানে আরেকটা সি নাম্বারটা দেখো ভিএসইপিআর রুল লেখা আছে। সো ভিএসইপিআর রুল দিয়ে ইলেকট্রন আসলে প্রবেশ করে না। ভিএসইপিআর রুল দিয়ে আমরা বন্ড অ্যাঙ্গেল নির্ণয় করি। ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল নির্ণয় করি। এরপরে এটার গঠনে কিছুটা চেঞ্জ আসে, ওইটাও আমরা নির্ণয় করি ভিএসইপিআর রুল দিয়ে। সো এখানে অ্যান্সার কি, কোশ্চেনটাতে বলছে কোন নীতির ভিত্তিতে ইলেকট্রন বিন্যস্ত হয় না, সেটা অ্যান্সার উত্তরটা হবে মেইনলি সি নাম্বারটাই। ঠিক আছে, বাকি তিনটা দিয়ে কিন্তু প্রবেশ করে ইলেকট্রন, সো সি নাম্বারটা হবে অ্যান্সার। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন, অ্যামোনিয়াম আয়ন কি আয়ন ভাইয়া? অ্যামোনিয়াম আয়ন, NH4+ আয়ন, এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহৃত, আচ্ছা কোন বিকারকটি ব্যবহৃত হয় সেখানে একটু খেয়াল করো। প্রথমটা সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নেসলার দ্রবণ, আর লাস্টেরটা হচ্ছে অক্সালিক অ্যাসিড দ্রবণ। সেটা উত্তরটা হবে হচ্ছে ভাইয়া নেসলার দ্রবণ। ঠিক আছে, কি হবে ভাইয়া উত্তর? নেসলার দ্রবণ। সো নেসলার দ্রবণ হচ্ছে এরকম, এই দুইটার মিশ্রণকে বলা হয় হচ্ছে ভাইয়া নেসলার দ্রবণ। এই দুইটার মিশ্রণকে কি বলা হয় ভাইয়া? নেসলার দ্রবণ। সো প্রথমটার নাম হচ্ছে ভাইয়া পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। মার্কিউরিক আয়োডাইড। আর এটা হচ্ছে ভাইয়া পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা কি ভাইয়া? পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণটাই হচ্ছে ভাইয়া নেসলার দ্রবণ। আর এই নেসলার দ্রবণটাই অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে ইউজ করা হয়। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে ইউজ করা হয় নেসলার দ্রবণ। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি ফেরোম্যাগনেটিক পদার্থ? নিচের কোনটি ফেরোম্যাগনেটিক পদার্থ? আচ্ছা, এটার সাথে রিলেভেন্ট আরো দুইটা তথ্য আমাদের পড়তে হবে। তো প্রথমে আমরা পড়বো আগে ফেরোম্যাগনেটিক পদার্থ কারা। ফেরোম্যাগনেটিক পদার্থের তিনটা হচ্ছে তোমার এক্সাম্পল পড়তে হবে। তিনটা হচ্ছে এফি, নিকেল আর হচ্ছে কোবাল্ট। তো দেখি আমার অপশনে কোনটা আছে। আচ্ছা, এই নাম্বারটাতে, এই নাম্বার হচ্ছে এফি। ঠিক আছে, সো ফেরোম্যাগনেটিক কারা ভাইয়া? ফেরোম্যাগনেটিক হচ্ছে যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা দৃঢ়ভাবে আকর্ষিত হয়। চৌম্বক ক্ষেত্র দ্বারা দৃঢ়ভাবে আকর্ষিত হয়। দৃঢ়ভাবে আকর্ষিত হয়। এরপরে আরো দুইটা তথ্য আছে, সেটা হচ্ছে ভাইয়া একটা ডায়াম্যাগনেটিক, আরেকটা হচ্ছে ভাইয়া প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক।
প্যারাম্যাগনেটিক। সো এই ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক কোনটার এক্সাম্পল কি ভাইয়া? ডায়াম্যাগনেটিকের কিছু এক্সাম্পল হচ্ছে কপার, এরপর হচ্ছে গোল্ড, ঠিক আছে, এরপর হচ্ছে সিলভার, কপার বা তামা, এউ বা সোনা, আর হচ্ছে সিলভার বা এজি, ঠিক আছে, সিলভার বা এজি। আর আমি যদি প্যারাম্যাগনেটিকের কথা বলি, প্যারাম্যাগনেটিকের কয়েকটা এক্সাম্পল হচ্ছে ভাইয়া অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, ঠিক আছে, এরপর আচ্ছা অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ দুইটা পড়লেই হবে। প্যারাম্যাগনেটিক কি হয় ভাইয়া? প্যারাম্যাগনেটিক হচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। চৌম্বক ক্ষেত্র দ্বারা কি হয়? বিকর্ষিত, আচ্ছা সরি, ডায়াম্যাগনেটিক হচ্ছে বিকর্ষিত হয়। ডায়াম্যাগনেটিক কি ভাইয়া? বিকর্ষিত হয়। আর প্যারাম্যাগনেটিক কি ভাইয়া? প্যারাম্যাগনেটিক হচ্ছে দুর্বলভাবে আকর্ষিত হয়। দুর্বলভাবে আকর্ষিত। ফেরোম্যাগনেটিকে দেখছিলাম কি ভাইয়া? চৌম্বক ক্ষেত্র দ্বারা দৃঢ়ভাবে আকর্ষিত হয়। আচ্ছা এটাতে, আর এটা হচ্ছে দুর্বলভাবে আকর্ষিত হয়, ঠিক আছে, দুর্বলভাবে। এই দুইটা একটু খেয়াল রাখো। আমার কয়েকটা এক্সাম্পল পড়ছি আমরা, আর ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক বলতে কি বোঝায় এটা দেখছি, ঠিক আছে। সব দুইটাই মনে রাখতে হবে। শুধু আমি এক্সাম্পল মনে রাখলে হবে না, কোশ্চেনে কিন্তু আমার এই কথাটাও আসতে পারে, নিচের কোনটি চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয় বা দুর্বলভাবে আকর্ষিত হয় অথবা বিকর্ষিত হয়, যে কোনোটাই কিন্তু কোশ্চেন হইতে পারে। হ্যাঁ, এমজি হচ্ছে ম্যাগনেসিয়াম, এমজি হচ্ছে ম্যাগনেসিয়াম। ওকে, আচ্ছা, শিখা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ দেখায় কোনটি? দেখি এটা একটু অ্যান্সার করো তো তোমরা। শিখা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ দেখায় কোনটি? শিখা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ দেখায় কোনটি? দেখি এটা একটু অ্যান্সার করো তো দেখি। তোমাদের অ্যান্সারের জন্য ওয়েট করতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে, তো তোমরা উত্তর ঠিকঠাক দিচ্ছ। এটার উত্তর হবে হচ্ছে কপার। সো এখানে আরো কয়েকটা অপশন দেখতে পাচ্ছি ভাইয়া। এখানে ক্যালসিয়ামটা হবে হচ্ছে ইটের ন্যায় লাল, এটা একটু মনে রাখো, ইটের ন্যায় লাল, ইটের ন্যায় লাল বর্ণ দেখায়। আর সোডিয়াম কি দেখায় ভাইয়া? সোডিয়াম দেখায় হচ্ছে সোনালী হলুদ, সোনালী হলুদ বর্ণ, ঠিক আছে। ক্যালসিয়াম দেখায় এইটার ন্যায় লাল বর্ণ, আর সোডিয়াম দেখায় হচ্ছে সোনালী হলুদ বর্ণ, আর কপার হচ্ছে নীলাভ সবুজ, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। অধঃক্ষেপণের জন্য শর্ত কোনটি? এটার উত্তরটা একটু দাও। অধঃক্ষেপণের জন্য শর্ত কোনটি? অধঃক্ষেপণের জন্য নিচের কোনটি শর্ত? অধঃক্ষেপণের জন্য শর্ত কোনটি? এটার অ্যান্সারটা একটু দাও। আচ্ছা, হ্যাঁ, সোডিয়াম একজন সোনালী লিখছো, আসলে সোডিয়াম শুধু সোনালী না, সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ, ঠিক আছে, শুধু সোনালী না, সোনালী হলুদ। আচ্ছা ওকে, ওকে তোমরা অ্যান্সার দিচ্ছ। অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বারটা। আচ্ছা, এ নাম্বারে কেআইপি কেএসপি এগুলো আবার কি, তাই না? কেআইপি কেএসপি, তো কেআইপি হচ্ছে ভাইয়া, কেআইপি হচ্ছে আয়নিক গুণফল, আয়নিক গুণফল, ঠিক আছে, আয়নিক গুণফল। আর কেএসপি কি ভাইয়া? কেএসপি হচ্ছে দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল। সো এখানে যখন কেআইপিটা কেএসপি থেকে বড় হবে, কেএসপি থেকে বড় হবে, তখন অধঃক্ষেপ পড়বে। কেআইপি যখন বেশি হবে তখন অধঃক্ষেপ পড়বে। কিন্তু যখন কেএসপিটা বড় হবে, কেএসপি, এটাকে বলবে অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ,
অসম্পৃক্ত দ্রবণ। আর যখন KIP KSP দুইটাই ইকুয়াল হয়ে যাবে ভাইয়া, KIP ইকুয়াল টু KSP হবে, যখন KIP ইকুয়াল টু KSP হবে তখন হবে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। কেমন দ্রবণ হবে ভাইয়া? সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মেডিকেলে আসার মতো গুরুত্বপূর্ণ একটা টাইপ হচ্ছে এই কোশ্চেনটা। এখান থেকে এই তিনটার যে কোনো একটা কোশ্চেনে চলে আসতে পারে, ঠিক আছে? এই তিনটার যে কোনো একটা কিন্তু কোশ্চেনে চলে আসতে পারে। আচ্ছা, এটা তো অ্যান্সারই হবে। এখানে কি পড়বে? অধক্ষেপ পড়বে, অধক্ষেপ পড়বে, ঠিক আছে? অধক্ষেপ পড়বে। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা ক্লাসটা আরও বেশি বেশি করে শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের মাঝে, যেন তোমার ফ্রেন্ডরাও দেখতে পারে। তোমরা ক্লাসটা দেখছো, তোমার ফ্রেন্ডরাও যেন উপকৃত হয়। তোমরা যেমন উপকৃত হচ্ছ, তোমার ফ্রেন্ডদেরকেও একটু উপকৃত হওয়ার সুযোগ দাও, ঠিক আছে? আচ্ছা, তো আমরা নেক্সট স্লাইডের দিকে যাই। নেক্সট স্লাইডে আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আচ্ছা, এটা সবারই পারার কথা, এটা একদম ইজি কোশ্চেন। পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। পর্যায় সারণীর মূল ভিত্তি কি ভাইয়া? ইলেকট্রন বিন্যাস। এটা হইল আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি, আধুনিক পর্যায় সারণীর কি ভাইয়া? মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? আচ্ছা, পর্যায় সারণীর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলকে কি বলা হয়? দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলকে কি বলা হয়? নেক্সট কোশ্চেন হচ্ছে, পর্যায় সারণীর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলকে কি বলা হয়? বলো। এটার অ্যান্সারটা একটু দাও, দেখি তোমাদের অ্যান্সারটা দেখি এটাতে। তোমরা অ্যান্সার দিতে থাকো, আমি তোমাদের অ্যান্সারগুলো দেখতেছি। আচ্ছা, অনেকে অনেক অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, এক একজন এক রকম অ্যান্সার দিচ্ছ। আসলে অ্যান্সার কিন্তু সবারটা হচ্ছে না। হ্যাঁ, অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া, আচ্ছা আজকে ক্লাস কি 10টা ক্লাস হবে? আচ্ছা, ক্লাস করতে থাকো, ক্লাস করতে থাকো যতক্ষণ হয়। আচ্ছা, এটা অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া আদর্শ মৌল। অনেকে আদর্শ, অনাদর্শ, সক্রিয় সবগুলাই বলতেছো, শুধু লাস্টেরটা বলনি কেউ, আর সবগুলাই বলছো। এটার অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া আদর্শ মৌল। আদর্শ মৌল হবে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে হচ্ছে ভাইয়া আদর্শ মৌল, ঠিক আছে? আদর্শ মৌল। এরপর এখানে আরো কিছু তথ্য যদি আমি বলি, দ্বিতীয় আর তৃতীয় পর্যায়, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায়কে বলা হয় ভাইয়া বৃহত্তম পর্যায়। প্রথম পর্যায়কে বলা হয় ভাইয়া, প্রথম পর্যায় হচ্ছে অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র পর্যায়, অতি ক্ষুদ্র পর্যায়। আচ্ছা, দ্বিতীয় আর তৃতীয়কে বলা হয় হচ্ছে ভাইয়া ক্ষুদ্রতম পর্যায়, ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম পর্যায়। এরপর চতুর্থ পঞ্চমকে বলা হয় ভাইয়া, চতুর্থ পঞ্চম পর্যায়কে বলা হয় বৃহত্তম পর্যায়। আর ষষ্ঠ সপ্তম এই দুইটা পর্যায়কে বলা হয় হচ্ছে ভাইয়া অতি দীর্ঘ বা অতি বৃহৎ বলা যাইতে পারে, অতি দীর্ঘ পর্যায়, অতি দীর্ঘ পর্যায়। তো কোন পর্যায়কে কি নামে ডাকা হয় এটা তোমাদের জেনে রাখতে হবে। আর একটা তো তোমরা হচ্ছে কোশ্চেন থেকে জানছো, সো কিছু তথ্য আলাদা করে জানতে হয়। তো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যখন করে পড়বা তোমরা, বা এতদিন তো পড়াশোনা করছোই, এখন তো শেষের দিকে শুধু যারা মেডিকেলে অ্যাডমিশন দিবা তাদের কথা বলতেছি, আর নার্সিংদের তো আরও টাইম আছে। সো মেডিকেল প্রিপারেশন যারা নিছো তারা হচ্ছে এই কয়দিন কোশ্চেন ব্যাংকটা একটু ভালো করে দেখো। তো কোশ্চেন ব্যাংকটা ভালো করে দেখলে যেটা হবে, কোশ্চেন ব্যাংকে এমসিকিউ করার সময় জাস্ট উত্তরটা দেখো না, ওইটার সাথে রেলেভেন্ট কিছু থাকলে ওগুলোও দেখো। বুঝা গেল? নেক্সট কোশ্চেন, নিচের কোন গ্যাসটিকে নীরবঘাতক বলা হয়? আচ্ছা, এটা একদম কমন কোশ্চেন, এটা অনেকবার আসছে মেডিকেলে।
কোনটিকে নিচের কোনটিকে নীরব ঘাতক বলা হয়? এটা অনেকবার আসছে, এটা রিপিট হইতে পারে আবার, ঠিক আছে, এটা অনেকবার আসছে আসলে। নিচের কোন গ্যাসটিকে নীরব ঘাতক বলা হয়? এটার অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড, এটার নাম হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড, এটার নাম কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। আচ্ছা, তো কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড এগুলোতে যেন উল্টা পাল্টা না হয়। CO2 হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO হচ্ছে কার্বন মনোক্সাইড, CO হচ্ছে কার্বন মনোক্সাইড। আচ্ছা, নিম্নের কোন অধাতুটি সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে? আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ। নিচের কোন ধাতুটি সাধারণ অবস্থায় কঠিন অবস্থায় থাকে? সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। সেটা মেইনলি হ্যালোজেন মৌলগুলোর মধ্যে দেখা যায়। কঠিন অবস্থায় থাকে হচ্ছে ভাইয়া আয়োডিন। কঠিন অবস্থায় কে থাকে ভাইয়া? আয়োডিন থাকে। আচ্ছা, এরপর আমার আরো দুইটা জিনিস জানতে হবে। তরল অবস্থায় কে থাকে? তরল অবস্থায় থাকে হচ্ছে ভাইয়া ব্রোমিন। তরল অবস্থায় কে থাকে ভাইয়া? ব্রোমিন। আরো দুইটা বাকি না? কি কি বাকি ভাই বলো তো? ক্লোরিন আর কি? ফ্লোরিন। এই দুইটা ভাইয়া গ্যাসীয় অবস্থায় থাকে। এই দুইটা কি অবস্থায় থাকে? গ্যাসীয় অবস্থায় থাকে, ঠিক আছে। তাহলে তিনটা তথ্য জানলাম। আয়োডিন থাকে কঠিন অবস্থায়, ব্রোমিন থাকে তরল অবস্থায়, ফ্লোরিন আর ক্লোরিন থাকে হচ্ছে গ্যাসীয় অবস্থায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনের দিকে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেনটাতে বলছে নিষ্ক্রিয় গ্যাসের পর, আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলো সব থেকে বেশি নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয় গ্যাসের পরে প্রকৃতিতে সব থেকে নিষ্ক্রিয় কোন মৌলটা? ঠিক আছে, তো গ্যাসের পর প্রকৃতিতে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটা? সেখানে অপশন দেয়া আছে, এটার উত্তরটা একটু তোমরা দাও দেখি। তোমরা এটার উত্তরটা একটু বলো। আচ্ছা, হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছে দেখতে পাচ্ছি। আচ্ছা, আরো কয়েকজন একটু উত্তর দাও। আচ্ছা, এন লিখতেছো অনেকে, আসলে এন না এটা। আচ্ছা, ঠিক আছে, তোমাদের উত্তর হয়েছে নাইট্রোজেন। মেইনলি তোমরা যারা লিখতেছো এটাকে এভাবে লিখতেছো, হ্যাঁ, এন কে এইভাবে লিখতেছো। এন কিন্তু এইভাবে থাকে না, এন হচ্ছে N2, ঠিক আছে। N2 দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে একটা অণু অবস্থায় থাকে। সেখানে কি হয় মেইনলি দেখো, একটা নাইট্রোজেন পরমাণু আরেকটা নাইট্রোজেন পরমাণুর সাথে ত্রিবন্ধনে আবদ্ধ থাকে। কয় বন্ধন ভাইয়া? ত্রিবন্ধন। তো এই ত্রিবন্ধনটাকে ভাঙা কিন্তু অনেক কষ্ট, তো অনেক শক্তি দিতে হবে, তো এটা বেশি নিষ্ক্রিয়, অর্থাৎ একে ভাঙতে অনেক বেশি শক্তি দিতে হবে, তো এটা কিন্তু অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। সো নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন অর্থাৎ N2 বা নাইট্রোজেন এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পরে সব থেকে নিষ্ক্রিয়। হ্যালোজেন সমূহের জারণ ক্ষমতার ক্রম। আচ্ছা, হ্যালোজেন সমূহের জারণ ক্ষমতার ক্রম এটা মনে রাখবা ভাইয়া। হ্যালোজেন সমূহই না, শুধু যে কোনো গ্রুপে গ্রুপ বা শ্রেণীতে উপর থেকে নিচের দিকে গেলে, উপর থেকে নিচে জারণ মানটা হ্রাস পাবে। জারণ মান কি হবে? জারণ মান হ্রাস পায়। জারণ মান কি পায় ভাইয়া? হ্রাস পায়। তাহলে এখন বলো দেখি ভাইয়া, বাম দিক থেকে ডান দিকে গেলে, অর্থাৎ একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে কেমন হবে ব্যাপারটা বলো দেখি। সব ক্ষেত্রে আমরা কি পড়ি পর্যায়বৃত্ত ধর্ম পড়ার সময়? বাম দিক থেকে ডান দিকে গেলে যদি বাড়ে, উপর থেকে নিচে আসলে কমে। তো আমরা এখানে উপর থেকে নিচেরটা দেখছি, তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে বলো তো? আচ্ছা, তোমরা এটা অ্যান্সার দিচ্ছ সবাই। হ্যাঁ, এই নাম্বারটা অ্যান্সার হবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অর্থাৎ আমি নিচের দিকে যত নামবো জারণ মান হ্রাস পাবে, ঠিক আছে, হ্রাস পায়। সো আমি যখন বাম দিক থেকে ডান দিকে যাবো কি হবে বলো তো ভাইয়া? এটার উত্তরটা একটু
বাম দিক থেকে ডান দিকে গেলে কিন্তু জারণ মান বৃদ্ধি পাবে, ওপর থেকে নিচে নামলে যদি জারণ মান কমে তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে তার বিপরীতটা হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে কম? আচ্ছা, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ অনেক, এটা একটা শর্টকাট বলে দিচ্ছি ভাইয়া, এটা একটু মনে রাখো। এটা মনে রাখলে এটা থেকে এই রিলেটেড যে কোনো কোশ্চেনে অ্যান্সার করতে পারবা। ক্যাটায়নের ক্ষেত্রে প্রথমে ক্যাটায়ন, ক্যাটায়ন মানে কোনটা ভাইয়া? যেগুলো পজিটিভ আয়ন। ঠিক আছে, পজিটিভ। ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যত বাড়ে আকার তত কমে, আকার তত কমে, এটা মনে রাখো, আকার তত কমে। আর অ্যানায়নের ক্ষেত্রে কি হয় ভাইয়া? ব্যাপারটা উল্টাটা হয় একদম। অ্যানায়নের ক্ষেত্রে অ্যানায়ন কোনগুলা ভাইয়া? অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জগুলা। সো অ্যানায়নের ক্ষেত্রে চার্জ যত বাড়ে আকার তত কি হবে? বাড়বে, আকার তত বাড়ে। ঠিক আছে, চার্জ যত বাড়বে আকার তত বাড়বে। তো যেমন আমি যে এক্সাম্পল বলতে চাই ভাইয়া, এক্সাম্পল দেখান একটা। এখানে দেখো ক্যাটায়নের ক্ষেত্রে যদি আমি বলি অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস, কি বলছি ভাইয়া? চার্জ যত বাড়বে আকার তত কি হবে? কমবে। তো চার্জ বেশি কার? অ্যালুমিনিয়ামের, তাহলে অ্যালুমিনিয়ামের আকার সব থেকে কম, ম্যাগনেসিয়ামের তার থেকে বেশি, আর সব থেকে বেশি হচ্ছে সোডিয়ামের। ঠিক আছে, সোডিয়ামের। এখন যদি আমি অ্যানায়নের ক্ষেত্রে আসি, অ্যানায়নে যদি আমি বলি চার্জগুলো O2-, Cl-, আচ্ছা দুইটার মধ্যে এক্সাম্পলটা আপাতত দেখাচ্ছি আমি। মনে করো এখানে অ্যানায়নের চার্জ যত বাড়বে আকার তত কি হবে? বাড়বে। তাহলে এই অক্সিজেন অক্সাইড আয়ন, এটার কি চার্জ আকার বেশি। সেখানে অপশনগুলোতে যেহেতু সবগুলাই পজিটিভ আর নেগেটিভ চার্জ দেয়া আছে, এখানে বলছে আকার সব থেকে কম কোনটা? সব থেকে কম হচ্ছে ভাইয়া ম্যাগনেসিয়ামের। কেন অন্য দুইটা চিন্তা করলাম না? অন্য দুইটা চিন্তা না করার কারণ হচ্ছে ভাইয়া, যদি একটা মৌল এক্স হয়, এক্স মৌল থেকে এক্স মৌলের অ্যানায়নের আকারটা হচ্ছে বড় আর ক্যাটায়নের আকারটা হচ্ছে ছোট। সো তার মানে যে বুঝতে পারতেছি আমরা ক্যাটায়নের আকারটা সব থেকে ছোট হবে, ক্যাটায়নের আকারটা কি হবে? সব থেকে ছোট হবে। এই জন্য এখানে কিন্তু এই দুটাকে আমি বিবেচনা করি নাই। যদি করতে চাও এই জিনিসটা একটু মনে রাখো, এই ধারাটা একটু মনে রাখো। ঠিক আছে, এই ধারাটা মনে রাখলে তখন তোমার ধরো শুধু ক্যাটায়ন না অ্যানায়নও আছে অপশনের মধ্যে, সেই ক্ষেত্রে তুমি এটা দিয়ে ইউজ করতে পারবা। আর যদি শুধু ক্যাটায়ন দিয়ে দেয় তাহলে তো এটা ইউজ করবা, আর যদি শুধু অ্যানায়ন দিয়ে দেয় তাহলে এটা ইউজ করবা। ঠিক আছে, বুঝতে পারছি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভাইয়া, পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন, পরীক্ষায় আসার মতো একটা টাইপ বলতে পারো। এখান থেকে কোশ্চেন আসতে পারে, নিচের কোন আয়নটির আকার সব থেকে বড় বা ছোট? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বড় করে লিখতেছি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বা কোন যৌগটি খুব সহজে আর্দ্র বিশ্লেষিত হয়? আর্দ্র বিশ্লেষিত হওয়া মানে কি ভাইয়া? পানির সাথে বিক্রিয়া করে ফেলে, পানিতে মিশে যায়, পানিতে মিশে যায়। সেটার উত্তরটা হবে হচ্ছে, এটার উত্তরের জন্য মনে রাখতে হবে ভাইয়া, যেই যৌগে ফাঁকা ডি অরবিটাল আছে, ফাঁকা ডি অরবিটাল থাকে, ফাঁকা ডি অরবিটাল থাকে, তাকে বলা হয় হচ্ছে, মানে সেই যৌগটা হচ্ছে পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়। সেখানে অপশনগুলোর মধ্যে অপশন এ অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড, এইটার মধ্যে ফাঁকা ডি অরবিটাল থাকে, তো এটা হচ্ছে পানিতে দ্রবীভূত হয় বা আর্দ্র বিশ্লেষিত হয়। ঠিক আছে, আর্দ্র বিশ্লেষিত হয়। আচ্ছা, এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইডে ফাঁকা ডি অরবিটাল থাকে, তাই কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় বা খুব সহজে আর্দ্র বিশ্লেষিত হয়। ঠিক আছে, আচ্ছা
আচ্ছা সরি, ঠিক আছে, আমি ভুল লিখছি। CCl4 এ ফাঁকা ডি অরবিটাল থাকে না, SiCl4 এ হচ্ছে বা সিলিকন টেট্রাক্লোরাইডে হচ্ছে ফাঁকা ডি অরবিটাল থাকে, এটা হচ্ছে আদ্র বিশ্লেষিত হয়, বাট কার্বন টেট্রাক্লোরাইড হয় না। ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু হয় না। ঠিক আছে, আমি ভুল লিখছিলাম প্রথমে, সি নাম্বারটা হবে অ্যান্সার, এ নাম্বার না। আচ্ছা, এটার নাম হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড। সিলিকন টেট্রাক্লোরাইড, আর ওইটার নাম ছিল হচ্ছে ভাইয়া কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, আচ্ছা মিশাই দিছি, সমস্যা নাই, লিখে নিছো তোমরা আশা করি। ওকে, আচ্ছা আমরা নেক্সট স্লাইডের দিকে যাই। রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার শর্ত নয় কোনটি? রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার শর্ত নয় কোনটি? আচ্ছা, এখানে অপশনগুলোতে একটু খেয়াল করো ভাইয়া। প্রথম অপশন হচ্ছে সাম্যের স্থায়িত্ব, 2 নাম্বার উভয় দিক থেকে সুগম্যতা, 3 নাম্বার প্রভাবকের ভূমিকা, 4 নাম্বার হচ্ছে বিক্রিয়ার অসম্পূর্ণতা। আচ্ছা দেখি এটার অ্যান্সার বলো দেখি তোমরা। আচ্ছা, এটার অ্যান্সার হবে কোনটা বলো দেখি। এটার অ্যান্সার হবে কিন্তু ভাইয়া সি নাম্বারটা, অর্থাৎ সি নাম্বারের জন্য মানে প্রভাবকের ভূমিকা সাম্যাবস্থার উপরে কোনো শর্ত রাখে না, অর্থাৎ প্রভাবকের কোনো ভূমিকা নাই সাম্যাবস্থার উপরে। আর বাকি যে 3টা অপশন আছে না ভাইয়া, বাকি 3টা অপশন কিন্তু সাম্যাবস্থার শর্ত, এই 2টা আর এইটা, এগুলো কি ভাইয়া? সাম্যাবস্থার শর্ত। সাম্যাবস্থার শর্ত। প্রভাবক একটা বিক্রিয়াকে সাম্যাবস্থায় নিতে পারবে তাড়াতাড়ি বা আস্তে নিতে পারবে, কিন্তু সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারবে না, সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারবে না। এই জন্য প্রভাবকের কোনো ভূমিকা নাই সাম্যাবস্থার উপর। ঠিক আছে, অর্থাৎ সাম্যাবস্থার শর্ত না, প্রভাবকটা সাম্যাবস্থার শর্ত নয়। আর বাকি যে 3টা অপশন আছে এই 3টা কি ভাইয়া? সাম্যাবস্থার শর্ত। প্রথমত সাম্যের স্থায়িত্ব, 2 নাম্বার হচ্ছে উভয় দিক থেকে সুগম্যতা, আর 3 নাম্বারটা হচ্ছে বিক্রিয়ার অসম্পূর্ণতা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি তাপহারী প্রক্রিয়া নয়? বলো এটা অ্যান্সার দাও। নিচের কোনটি তাপহারী প্রক্রিয়া নয় বা তাপহারী বিক্রিয়া নয় আমি বলতে পারি। হ্যাঁ, এখানে প্রক্রিয়ার জায়গায় বিক্রিয়াও বলা যেতে পারে, বিক্রিয়া। ঠিক আছে, প্রক্রিয়া বিক্রিয়া সেম কথা। আচ্ছা, এটা অ্যান্সার দাও দেখি। আচ্ছা, ডি নাম্বার লিখছি, ডি নাম্বার তো দেই নাই ভাইয়া, সি নাম্বারটা দিছি। আচ্ছা, প্রভাবকের শর্ত কোনটি? সাম্যাবস্থায় যাওয়ার শর্ত কোনটি? 3টাই হবে, সি নাম্বারটা হচ্ছে শর্ত না শুধু। ঠিক আছে, 3 নাম্বারটা শুধু শর্ত না, বাকি 3টা কিন্তু শর্ত। আচ্ছা বলো এটার অ্যান্সার দাও। কোশ্চেনটা একটু ভালো করে পড়বা। দেখো কি বলছে, কোনটি তাপহারী প্রক্রিয়া নয়, কোনটি তাপহারী প্রক্রিয়া নয়। এখানে কিন্তু তাপহারী প্রক্রিয়া চায়নি, এটা অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া বি নাম্বারটা, স্ফটিকীকরণ তাপহারী প্রক্রিয়া নয়। বাকি 3টা কিন্তু ভাইয়া তাপহারী প্রক্রিয়া, এটা একটু মুখস্থ করবা। নিজের কোনটি তাপহারী প্রক্রিয়া বা তাপ উৎপাদী প্রক্রিয়া, এগুলা কিছু কিছু সময় মুখস্থ করতে হয়। তো এখানে আমার স্ফটিকীকরণটা তাহলে কি প্রক্রিয়া ভাইয়া? স্ফটিকীকরণ হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া। স্ফটিকীকরণ হচ্ছে ভাইয়া তাপ উৎপাদী প্রক্রিয়া, আর বাকি 3টা কি? তাপহারী প্রক্রিয়া। ঠিক আছে, গলন, বাষ্পীকরণ আর কি? ঊর্ধ্বপাতন। ঠিক আছে, গলন, বাষ্পীকরণ আর কি? ঊর্ধ্বপাতন, এগুলো হচ্ছে তাপহারী প্রক্রিয়া, আর স্ফটিকীকরণটা হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া। আচ্ছা, তুলছো সবাই? পরের কোশ্চেন, প্রভাবকের বৈশিষ্ট্য কোনটি? বলো নিচের কোনটি প্রভাবকের বৈশিষ্ট্য? বলো এটার অ্যান্সার দাও। প্রভাবকের বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা, একজন কমেন্ট করছো আর যা যা বলতেছি সব ভুল হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, ভুল হইতেই পারে, যেগুলো ভুল হচ্ছে ওগুলা ট্রাই করো পরের থেকে যেন ভুল না হয়।
তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো বা মেডিকেলের পরীক্ষা দিবা এরকম হয়ে থাকো স্টুডেন্ট, তাহলে এই কোশ্চেনগুলো একটু আরেকবার দেখো ভালো করে আজকে ক্লাসটা শেষ করার পর, ঠিক আছে? আরেকবার একটু ভালো করে দেখো, কারণ এগুলো ভুল করলে কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু এগুলো কিন্তু সব মেডিকেলের কোশ্চেন পূর্ববর্তী বছরে আসা। তো ওই টাইপের কোশ্চেনই কিন্তু বারবার রিপিট হয় ঘুরে ফিরে। তো এগুলো ভুল করা মানে হচ্ছে প্রিপারেশনে একটু ঘাটতি আসে হয়তো, বা একটু দেখে নিও ভালো করে, আবার আরও বেশ কয়েকদিন তো সময় পাচ্ছ, ওই সময়টাতে ভালো করে পড়াশোনা করবা। এমন যেন না হয় যে পড়া বাদ দিয়ে দিছো পরীক্ষার আগে এসে, এরকম যেন না করো। আচ্ছা, সবাই অ্যান্সার দিচ্ছ, সি নাম্বারটা অ্যান্সার দিচ্ছ? হ্যাঁ, সি নাম্বারটা হবে। একজন বি নাম্বারটা অ্যান্সার দিছিলা, বি নাম্বারটা অ্যান্সার হবে না ভাইয়া। প্রভাবক হচ্ছে নির্দিষ্ট বিক্রিয়ার জন্য নির্দিষ্টই হবে। যেমন কিছু বিক্রিয়ার জন্য প্লাটিনাম প্রভাবক, কিছু বিক্রিয়ার জন্য এফি চূর্ণ প্রভাবক বা আয়রনের গুঁড়া এটা প্রভাবক, আবার কিছু বিক্রিয়ার জন্য দেখা যায় অন্য কোনো প্রভাবক আছে। প্রভাবক কিন্তু কোনো বিক্রিয়াকে শুরু বা শেষ করতে পারবে না, সাম্যাবস্থার পরিবর্তন ঘটাতে পারবে না, একটু আগেই আমি বলছি সাম্যাবস্থায় নিয়ে যেতে পারবে দ্রুত বা আস্তে, কিন্তু সাম্যাবস্থার পরিবর্তন করতে পারবে না, আগের কোশ্চেনটাতেও ছিল। আর 4 নম্বর অপশন হচ্ছে বিক্রিয়া শেষে নিজে পরিবর্তিত হয়। না ভাইয়া, পরিবর্তিত হবে না, ও নিজে ভরে এবং বৈশিষ্ট্যে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ শুরুতে যেমন ছিল শেষেও ঠিক তেমনই থাকবে। তাহলে বাকি 3টা অপশন কিন্তু হচ্ছে না ভাইয়া, সি নাম্বারটা অ্যান্সার, প্রভাবকের বৈশিষ্ট্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন, P2O5 এর ক্ষারকত্ব কত? আচ্ছা, এটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন, এরকম আরেকটা কোশ্চেন আছে পরে। সো P2O5 এর ক্ষারকত্ব, আচ্ছা আমরা একটু আগে প্রথমের দিকে একটা এমসিকিউ দেখছিলাম অ্যাসিডের ক্ষারকত্ব, তাই না? এখন আমি কি দেখতেছি, অক্সাইডের ক্ষারকত্ব দিয়ে রাখছে, অ্যাসিড তো নাই এখানে, তো এটা কিভাবে বের করবা? তো এই ধরনের অক্সাইড দিলে অক্সাইডটাকে তুমি আগে পানির সাথে বিক্রিয়া ঘটাবা। কার সাথে ভাইয়া? পানির সাথে। এটার নাম হচ্ছে ভাইয়া ফসফরাস পেন্টাঅক্সাইড। এটাকে পানির সাথে বিক্রিয়া ঘটাইলে H3PO4 উৎপন্ন করে। তো এখানে যদি আমি উভয় পক্ষে সমতা করতে চাই, তো এখানে আমার একটা 2 দিতে হবে ভাইয়া, আর এখানে একটা 3 দিতে হবে। দেখো সমতা হয়ে গেছে। তো এই জায়গায় এই অক্সাইডটা কত মোল H+ উৎপন্ন করতেছে একটু খেয়াল করো, কত মোল H+ উৎপন্ন করতেছে। দেখো এখানে টোটাল 6টা H+ উৎপন্ন করছে না? কয়টা উৎপন্ন করছে ভাইয়া H+? 6টা H+ উৎপন্ন করছে। এই জন্য এটার ক্ষারকত্ব হবে হচ্ছে ভাইয়া 6। এটার ক্ষারকত্ব কত হবে? 6 হবে। তোমাকে যদি কোনো একটা অক্সাইড দিয়ে বলে এটার ক্ষারকত্ব কত, তুমি সাথে সাথে ওইটার সাথে পানির বিক্রিয়া দিয়ে দিবা। পানির বিক্রিয়া দেওয়ার পরে কত মোল H+ উৎপন্ন করতেছে এটা হিসাব করবা, তাহলে তুমি ওই অক্সাইডটার ক্ষারকত্ব নির্ণয় করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, না একজন 5 লিখছো, 6 হবে, 6 হবে ভাইয়া, 5 না। আচ্ছা, অনেকে সি নাম্বারটা অ্যান্সার দিছো, সি নাম্বারটা কিন্তু হবে না, ডি নাম্বারটা রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ক্যালসিয়াম অক্সাইড, এটার অম্লত্ব বের করতে বলছে। আচ্ছা, তো এটার অম্লত্বতে কি করব, ক্যালসিয়াম অক্সাইডের সাথে আমি পানির বিক্রিয়া দিব। পানির বিক্রিয়া দিলে এখান থেকে উৎপন্ন হবে ভাইয়া CaOH2। একটু খেয়াল করো, CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ভাইয়া দ্বিক্ষারকীয় অম্ল। কি এটা ভাইয়া? এটা হচ্ছে দ্বিক্ষারকীয় অম্ল, এটা একটা দ্বিক্ষারকীয় অম্ল, তো যেহেতু এই দ্বিক্ষারকীয় অম্লটা আমার ক্যালসিয়াম অক্সাইড থেকে উৎপন্ন হয়েছে, এই ক্যালসিয়াম অক্সাইড থেকে উৎপন্ন হয়েছে, তাহলে এইটাও দ্বিক্ষারকীয় অম্ল, অর্থাৎ এইটার অম্লত্ব হচ্ছে 2। এটার অম্লত্ব কত হবে ভাইয়া? 2 হবে। বুঝছো? পানির সাথে বিক্রিয়া দিলেই মেইনলি তুমি এটা আইডেন্টিফাই করে ফেলতে পারবা। আগেরটাতে আমি H+ উৎপন্ন হওয়ারটা যে দেখাইছি, এখানে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আসছে। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু আবার দ্বিক্ষারকীয় অম্ল। এটা কিভাবে পাইছি? ওই যে আমি অম্লের ক্ষারকত্ব নির্ণয় করছিলাম না, অম্লকে ক্ষারকের সাথে বিক্রিয়া দিছি, যত মোল ক্ষারককে সে প্রশমিত করতে পারছে ওইটাই ছিল হচ্ছে আমার সেই অ্যাসিডের ক্ষারকত্ব। আর ক্ষারকের ক্ষেত্রে কি হবে, এই ক্ষারকটা যত মোল অ্যাসিডকে প্রশমিত করতে পারবে এই ক্ষারকের অম্লত্ব হবে তত। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, কালার চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই।
এবার দেখতে পাচ্ছ, এবার আই গেস দেখতে পারবা। বোঝা গেল? এই অম্লত্বের ব্যাপারটা, ক্ষারকত্বের ব্যাপারটা বুঝছো? এগুলো থেকে কোশ্চেন কিন্তু আসে পরীক্ষাতে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এগুলো থেকে কোশ্চেন কিন্তু আসে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোনো রোগের কোনো রোগীর রক্তের পিএইচ যদি 6.90 হয়, এই অবস্থায় কি বলে? আচ্ছা, পিএইচ যদি 7 হয় ভাইয়া, এই অবস্থাটাকে কি বলা হয়? নিরপেক্ষ অবস্থা। নিরপেক্ষ অবস্থা। যদি পিএইচ এর ভ্যালু 7 থেকে ছোট হয় ভাইয়া, সেক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে অ্যাসিডিক অবস্থা, তাই না? অ্যাসিডিক। আর পিএইচ এর ভ্যালু যদি ভাইয়া 7 থেকে বড় হয়ে যায়, 7 থেকে বড়, এটা কি হবে ভাইয়া? অ্যালকালাইন, তাই না? সেখানে কি বলছে? 6.90, মানে 7 এর থেকে ছোট ভাইয়া, 7 থেকে ছোট, তার মানে অ্যাসিডিক। সো অ্যাসিডিক হওয়ার কারণে উত্তর কি হবে? অ্যাসিডোসিস হবে অ্যান্সার। ঠিক আছে, অ্যাসিডোসিস। যদি 7 থেকে বড় কোনোটা থাকতো, ওইটা হয়তো হচ্ছে অ্যালকালোসিস। পিএইচ এর মান যদি 7 থেকে বেশি থাকতো, সেক্ষেত্রে ওইটা কি হইতো? অ্যালকালোসিস হইতো। যেহেতু 7 থেকে ছোট আছে, তার মানে অ্যাসিডিক মিডিয়াম, তো এটা হবে হচ্ছে অ্যাসিডোসিস। ঠিক আছে, H+ আয়নের ঘনমাত্রা বেশি, পিএইচ এর মান যত কমবে H+ আয়নের ঘনমাত্রা তত বাড়বে। যেহেতু রক্তে পিএইচ এর মান কম, রক্তে তার মানে H+ আয়ন বেশি আছে। আর রক্তের স্বাভাবিক পিএইচ কত ভাইয়া? রক্তের স্বাভাবিক পিএইচ কত? স্বাভাবিক পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। এই কোশ্চেনটাও আসে, এটাও আসছে কয়েকবার পরীক্ষায়, যে আমাদের রক্তের স্বাভাবিক পিএইচ কত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোনটি খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহৃত হয়? খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহৃত হয়, এটার উত্তর দাও দেখি সবাই। সবাই একটু ঝটপট এটার উত্তর দিয়ে ফেলো। হ্যাঁ, একজন তোমরা সবাই 7.4 বলতেছো। আচ্ছা, 7.35 থেকে 7.45, এটা যদি অপশনে না থাকে, এর মধ্যবর্তী কোনো একটা ভ্যালুই দেওয়া থাকবে। এমন হবে না যে 7.35ও দিছে, 7.4ও দিছে, 7.45ও দিছে, যে কোনো একটা ভ্যালুই দেওয়া থাকবে। এটা নিয়ে চিন্তা করতে হবে না যে ভাইয়া তো 7.35 থেকে 7.45 বললো, বাট এখানে তো অপশনে ওইটা নাই, তাহলে আমি কি দিব অ্যান্সার? তো এটার মধ্যবর্তী যে কোনো একটা ভ্যালু দিয়ে দিতে হবে, তখন অপশনে ওইটাই দেওয়া থাকবে। আচ্ছা, সবাই এটা অ্যান্সার দিচ্ছ, সোডিয়াম বেনজয়েড। হ্যাঁ, সোডিয়াম বেনজয়েড হবে অ্যান্সার। বাকিগুলা কিন্তু খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে ইউজ করা হয় না। ঠিক আছে, সোডিয়াম বেনজয়েডটাই খাদ্যদ্রব্য সংরক্ষণে ইউজ করা হয়, এটা হচ্ছে একটা প্রিজারভেটিভ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? আচ্ছা, সংরক্ষক, ওই যে প্রিজারভেটিভ, একটু আগে যেটা বললাম প্রিজারভেটিভ, না এটার উত্তর দাও দেখি। প্রাকৃতিক প্রিজারভেটিভ, বলো এটার উত্তর কি হবে? প্রাকৃতিক প্রিজারভেটিভ কোনটি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাদের যারা কোর্সের স্টুডেন্ট আসো, আজকে ক্লাসে এটা পড়াইছি, তোমাদের হচ্ছে কমন পড়ে গেছে একটা, হ্যাঁ, মেডিকেলের কোশ্চেন এটা। হ্যাঁ, উত্তর দিছো অনেকে আবার এক্সট্রা উত্তরও দিছো, ওকে গুড। আচ্ছা, তো এটার উত্তরটা হবে, এখানে অপশনগুলোর মধ্যে সাধারণ লবণ বা খাদ্য লবণ। সো এটা আরও কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো কি কি ভাইয়া? প্রথমত আমি যদি বলি, সরিষার তেল, লবণ, এরপর চিনি, ঠিক আছে, এরপর হলুদ, এরপর রসুন। ঠিক আছে, এগুলো সব কিছুই কি ভাইয়া? প্রাকৃতিক প্রিজারভেটিভ, ন্যাচারাল প্রিজারভেটিভ। ঠিক আছে, বা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, ঠিক আছে, সাধারণ লবণ বলতে এখানে খাদ্য লবণকেই বোঝানো হয়েছে, সাধারণ লবণ বলতে এখানে খাদ্য লবণকেই বোঝানো হয়েছে। আচ্ছা,
এসএটিপিতে গ্যাসের চাপ কত? আচ্ছা বলো, এসএটিপিতে গ্যাসের চাপ কত? এই কোশ্চেনটার অ্যান্সার দাও দেখি। এসএটিপিতে গ্যাসের চাপ কত? চাপ চাইছে, আর কিছু চাইনি কিন্তু। এর ভালো করে দেখবা, এসএটিপি না, এসটিপি না কিন্তু। কি বলছে? এসএটিপি। আচ্ছা, এসএটিপির ফুল ফর্মটা কি ভাই বলো তো? এসএটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ঠিক আছে? প্রেশার। এটার বাংলাটা কি ভাইয়া? বাংলা নাম, বাংলা দিয়ে কি বলবে এটাকে? বাংলা দিয়ে বলবে হচ্ছে প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা, ঠিক আছে? প্রমাণ অবস্থা। আর এসটিপির বাংলা কি ভাইয়া? এসটিপির বাংলা হচ্ছে আদর্শ অবস্থা, ঠিক আছে? আদর্শ অবস্থা। সো এই প্রমাণ অবস্থায় তাপমাত্রা হচ্ছে ভাইয়া, প্রমাণ অবস্থায় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। কিভাবে আসলো ভাইয়া 298 কেলভিন? 25-এর সাথে 273 যোগ করলে 298 কেলভিন আসে। আর এখানে চাপ হচ্ছে ভাইয়া, এটার চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল। 100 কিলো প্যাসকেল, ঠিক আছে? আচ্ছা, অনেকে অ্যান্সার দিছো, সবারটা অ্যান্সার হয় নাই আসলে। আচ্ছা, আর এইখানে প্রমাণ অবস্থা, আদর্শ অবস্থাতে তাপমাত্রা কত? আদর্শ অবস্থার তাপমাত্রা হচ্ছে ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস। আদর্শ অবস্থার তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর এখানে চাপ কত? এখানে চাপ হচ্ছে ভাইয়া 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে? দুইটা উল্টাপাল্টা করা যাবে না, এটা কিন্তু উল্টাপাল্টা হয় পরীক্ষাতে, ঠিক আছে? আর 100 কিলো প্যাসকেল, উত্তরটা একটু সাবধানে দিও। এরকমও থাকতে পারে 100 কিলো প্যাসকেল আবার সাথেই 100 প্যাসকেলও আছে। সো পরীক্ষার হলে তোমার এমনিতেই মাথা থাকবে গরম, তুমি তাড়াতাড়ি করতে গিয়ে উত্তরটা ভুল দিয়ে ফেলতে পারো। সো পরীক্ষার হলে একটু মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষা দিবা, যেন এই জিনিসগুলো ভুল না হয়, ঠিক আছে? পরীক্ষাতে এমসিকিউর অপশনগুলো কিন্তু এরকমই দেয়া থাকে, যে কাছাকাছি অপশন দেয়া থাকবে। আবার মনে করো 100 প্যাসকেলটা প্রথম অপশনেই দেয়া থাকবে, তুমি যখন কোশ্চেন পড়বা, কোশ্চেন পড়ে তাড়াহুড়াতে থাকবা তুমি। তো কোশ্চেনে যখন দেখছো 100 প্যাসকেল, হ্যাঁ তাহলে এটাই দাগাই দিয়ে চলে যাবা। তোমার অপশনের পরে যে 100 কিলো প্যাসকেল আছে ওইটা তুমি দেখবাই না। সো এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যান্সার হবে সি নাম্বার। ওকে, 32 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য আদর্শ সমীকরণ কোনটা? আচ্ছা, 32 গ্রাম গ্যাসের জন্য আদর্শ সমীকরণ কোনটা? সো গ্যাসের আদর্শ সমীকরণ হচ্ছে PV = nRT। এখন এখানে কি লাগবে ভাইয়া? দেখো অপশনের মধ্যে সবগুলোতেই PV RT সব আছে, কোনোটাতে n আছে কোনোটাতে n নাই। সো n এর ভ্যালুটা আমার নির্ণয় করতে হবে, তাই না? n এর ভ্যালু নির্ণয় করতে হবে। সো এই n এর ভ্যালুটা সামহাউ যদি আমি নির্ণয় করতে পারি তাহলে ইকুয়েশনে বসাই দিতে পারবো। সো n এর ভ্যালু কিভাবে নির্ণয় করব? দেখো 32 গ্রাম অক্সিজেন বলা আছে, তার মানে অক্সিজেনের প্রদত্ত ভর দেওয়া আছে। সো n এর ফর্মুলা তাহলে কোনটাতে যাব আমি? W/m। তাহলে W এর ভ্যালু কত? 32 গ্রাম বলা আছে। সো 32 ডিভাইডেড বাই অক্সিজেনের আণবিক ভর কত ভাইয়া? অক্সিজেনের আণবিক ভর কিন্তু 16 × 2 মানে 32। তার মানে কত? n এর ভ্যালু 1। সো n এর ভ্যালু 1 হইলে এটা সমীকরণটা দাঁড়াবে এরকম, PV = RT। সো PV = RT কোথায় আছে ভাইয়া? দেখো PV = RT কিন্তু 2 নম্বর অপশনে আছে, এটা PV = RT। PV = RT, ঠিক আছে? PV = RT। আশা করি বুঝতে পারছো। আমি নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি। আচ্ছা, লুইস তত্ত্ব অনুযায়ী নিচের কোনটি অ্যাসিড? আচ্ছা, বিজ্ঞানী লুইস যেটা বলছে, যারা মুক্তজোর ইলেকট্রন নিতে পারবে, মুক্তজোর ইলেকট্রন যারা গ্রহণ করে তারা হচ্ছে লুইস অ্যাসিড। ঠিক আছে, লুইস অ্যাসিড। তো এরা কারা? যাদের, এটা মনে রাখবে ভাইয়া, যাদের অষ্টক সংকোচন হয়। যাদের কি হয়?
অষ্টক সংকোচন হয় তারাই হচ্ছে লুইস অ্যাসিড। অষ্টক সংকোচন মানে 8টা ইলেকট্রন ফিল আপ হয় নাই শেষ কক্ষপথে, যৌগ গঠন করার পরেও 8টা ইলেকট্রন ফিল আপ হয় নাই, সো তার আরো ইলেকট্রন দরকার। সো মুক্তজোড় ইলেকট্রন অন্য মৌল বা যৌগের কাছ থেকে নিয়ে সে তার অষ্টক ফিল আপ করে। সো এরকম অষ্টক সংকোচন কয়েকটা যৌগের নাম কি ভাইয়া? কয়েকটা যৌগের নাম হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এরপর হচ্ছে FeCl3। সেখানে অপশনে কোনটা আছে? এ নাম্বারটা অ্যান্সার হবে না? বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এগুলো হচ্ছে অষ্টক সংকোচন হয়। দেখো তুমি দুইটা মৌলেরই শেষ কক্ষপথে ইলেকট্রন যোগ করে দেখো, 6টা ইলেকট্রন হবে, 3টাতেই 6টা করে ইলেকট্রন আছে। সো 8টা থাকার কথা, সেখানে 2টা করে কম আছে, সেটা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করবে। আর মুক্তজোড় ইলেকট্রন যারা দান করে, মুক্তজোড় ইলেকট্রন দান করলে সেটা হবে হচ্ছে ভাইয়া লুইস খার, লুইস খার। ঠিক আছে, লুইস খার। লুইস খারের একটা এক্সাম্পল কি ভাইয়া? লুইস খারের এক্সাম্পল হচ্ছে ভাইয়া অ্যামোনিয়া। অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে কি ভাই একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে না, ও কিন্তু মুক্তজোড় ইলেকট্রনটাকে দান করে, মুক্তজোড় ইলেকট্রনকে দান করে সে লুইস খার হিসেবে বিবেচিত হয়। সেখানে অপশন বি কি ছিল? লুইস খার। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এরপরে ফসফিন। ঠিক আছে, এরপর PH3, অপশনের মধ্যে PH3ও ছিল, PH3 হচ্ছে লুইস খার। ঠিক আছে, আই গেস বুঝতে পারছো তোমরা। তো নেক্সট কোশ্চেনের দিকে যাই। নিচের গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক আছে নিচের কোনটির? এই টাইপটা গুরুত্বপূর্ণ, এখান থেকে এই টাইপের কোশ্চেন কিছু আসতে পারে, আমি বলে দিচ্ছি আগে এটার উত্তরটা একটু তোমরা দাও, তারপরে আমি শর্ত এইটার একটা সম্পর্ক দেখাবো, এরপরে এইটা থেকে কি কোশ্চেন হইতে পারে ওইটা বলে দিব। এটার উত্তরটা একটু তোমরা দিতে থাকো। অ্যান্সার দিছো? ওকে, ঠিক আছে, হ্যাঁ অ্যান্সার তোমাদেরটা ঠিক হয়েছে। তো এখান থেকে আমি যে সম্পর্কটার কথা বলতে চাচ্ছিলাম ভাই, আচ্ছা এটা অ্যান্সারটা হবে হচ্ছে আণবিক ভরের সাথে। তো আমি যে সম্পর্কটার কথা বলতেছিলাম ভাইয়া, ব্যাপন হারকে আর দিয়ে প্রকাশ করে, স্মল আর বা বড় হাতের আর, এটার সাথে সম্পর্ক দুইটা জিনিসের আছে। প্রথমত আণবিক ভরের সম্পর্ক, এটা হচ্ছে √m। এম কি ভাইয়া? আণবিক ভর। এম কি? আণবিক ভর। আরেকটা জিনিসের সম্পর্ক আছে, কত সময় ধরে ব্যাপন হচ্ছে, টি, ব্যাপন সময়। টি কি ভাইয়া? ব্যাপন সময়। এই দুইটা একটু মনে রাখো, ব্যাপন সময়, এটা কি? ব্যাপন সময়। আর এটা হচ্ছে ভাইয়া আণবিক ভর, এটা কি? আণবিক ভর, আণবিক ভর। সো কোশ্চেন কেমন হইতে পারে ভাইয়া? এটা তো এরকম কোশ্চেন আসছে, এর পরে আরো কি কোশ্চেন হইতে পারে? ধরো তোমাকে 3-4টা মৌল দিছে, প্রথমে বলছে ক্লোরিন, তারপরটাতে বলছে অক্সিজেন, তারপরটাতে বলছে ধরো হাইড্রোজেন, তারপরটাতে বলছে ধরো ম্যাগনেসিয়াম। এটা ক নাম্বার অপশন, এটা খ নাম্বার অপশন, এটা গ নাম্বার অপশন, এটা ঘ নাম্বার অপশন। কোশ্চেনে বলছে নিচের কোন মৌলটির ব্যাপন হার বেশি? ব্যাপন হার বেশি কোনটির বলো? এটার উত্তর দাও দেখি তোমরা। এটা কি আমি ওই ফর্মুলাটা দিয়ে নির্ণয় করে ফেলতে পারবো না ভাইয়া? বলো তো, আমার ফর্মুলাটা কি ছিল? ব্যাপন হার, স্মল আর বা বড় হাতের আর, যেটাই লিখি না কেন, প্রপোর্শনাল টু 1/√m। তার মানে যার এম সব থেকে বেশি তার আর সব থেকে কম, যার এম সব থেকে কম তার আর সব থেকে বেশি না? তাহলে একটু খেয়াল করো তো, এখানে এম কার সব থেকে কম ভাইয়া? বলো তো, এম কার সব থেকে কম? এম সব থেকে কম কি ভাইয়া? হাইড্রোজেনের না? বলো তো, হাইড্রোজেনের কত ভাইয়া? 2। অক্সিজেনের কত ভাইয়া? 32। ক্লোরিনের কত? 71। আর ম্যাগনেসিয়ামের কত? 24 না?
24। তাহলে সবথেকে কম কার? হাইড্রোজেনের। তাহলে অ্যান্সার কোনটা হবে? হাইড্রোজেন হবে। বুঝতে পারছো? হাইড্রোজেন। এরকম এমসিকিউ কিন্তু আসতে পারে, টেকনিক্যাল কোশ্চেন, বুঝছো? ওই রিলেটেড কিন্তু, ওই টপিকের আন্ডারে কিন্তু এটা, যেটা আমরা যেই টপিকটা বা যেই টাইপটা পড়লাম এটার মতো কিন্তু কোশ্চেন। সো এটার আন্ডারে যে কোনো কোশ্চেন কিন্তু হইতে পারে। ব্যাপন সময় দিয়েও কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? ব্যাপন সময় দিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ? আচ্ছা বলো, নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ? এখান থেকে তোমার জৈব যৌগের কিছু কোশ্চেন শুরু হইলো, জৈব যৌগের কিছু কোশ্চেন চলবে আর কি এখন। নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ? বলো, নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ? বিষম চাক্রিক মানে চক্রের মধ্যে এরকম যদি একটা চক্র হয়, এখানে ধরো এই জায়গাগুলোতে কার্বন আছে, কার্বন আর হাইড্রোজেন মিলে এই চক্রটা গঠন করছে। কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য যে কোনো একটা মৌল থাকবে, সেটাই হবে হচ্ছে বিষম চাক্রিক। এখানে এক্সাম্পল তোমার অপশন কিছু দেওয়া আছে, আমি কয়েকটা এক্সাম্পল আরো এক্সট্রা দেখাবো, তোমরা এটার উত্তরটা একটু দাও। বিষম চাক্রিক বলছে, ভালো করে উত্তর দাও। অনেকে এই নাম্বার উত্তর দিচ্ছে, এই নাম্বারটা হয় না উত্তর। একটু চিন্তা করে উত্তর দিবা, একবারে কোশ্চেন দেখার সাথে সাথে উত্তর দেওয়ার কোনো দরকার নেই। পরীক্ষার হলেও সেম স্ট্র্যাটেজিটা ফলো করবা, কোশ্চেনটা একটু দেখে একটু চিন্তা করবা, দেখে সাথে সাথে অ্যান্সার করতে যাবা না, ঠিক আছে? একটু ডিলেড অ্যাকশনটা হচ্ছে আমাদের ভালো হয়, একদম সাথে সাথে যে রিয়াকশনটা বা অ্যাকশনটা আমরা করে ফেলি, ওইটা কিন্তু আমাদের খুব একটা ফ্রুটফুল হয় না। আচ্ছা আচ্ছা, ওকে, এই নাম্বার যারা উত্তর দিছো তার একটা হয় নাই এইটা। আচ্ছা, এখানে আসলে অপশন, ওকে, এখানে অপশনে উত্তরটা নাই, উত্তরটা হবে হচ্ছে ভাইয়া, ধরো এটা কেটে দিই আমি, হ্যাঁ, এখানে ফিউরান হবে বা পাইরোল হইতে পারে। ফিউরান বা পাইরোল যে কোনোটা হইতে পারে। সো ফিউরান, পাইরোল এগুলো সংকেত কেমন, তাই তো? ফিউরান, পাইরোল। আচ্ছা, ফিউরানের সংকেতটা হচ্ছে কিছুটা এরকম ভাইয়া, দেখো, এই 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 এই, এখানে ডাবল বন্ড, এইটা হচ্ছে ভাইয়া ফিউরান। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ফিউরান। এরপর আমি যদি এরকম করে একটা আঁকাই, এখানে একটা নাইট্রোজেন দেই, এখানে একটা হাইড্রোজেন দিই, এই এই, এইটা হচ্ছে ভাইয়া ফিউরান। পরেরটা কি ভাই বলো তো, দেখি তোমরা উত্তর পারো কিনা। ফিউরান, এটার নাম বলো, এটার নাম বলবা। আচ্ছা, আরেকটা যৌগ আমি লিখে দেই, এটার নাম বলছো কেউ? আচ্ছা সরি, ঠিক আছে, বুঝতে পারছি, স্লাইড চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, ফিউরান হবে, ওকে, এটা ফিউরান হবে, ঠিক আছে, আমি স্লাইড ভুলে চেঞ্জ করে ফেলছিলাম আর কি। এটা ফিউরান হবে অ্যান্সার। সো আমার ফিউরানের সংকেতটা কেমন তাহলে ভাইয়া? এই যে এরকম, এস, সরি এস না, ও, হ্যাঁ এটা। আচ্ছা, আমি আগের স্লাইডটাতে, একটু পরের স্লাইডটাতে যাই। এটার নাম কি হবে ভাইয়া বলতে বলছি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, একজন উত্তর দিয়েছে দেখতে পাচ্ছি। আর এইটার নাম একটু মনে রাখো ভাইয়া, খাতায় লিখে নাও, এটার নাম হচ্ছে থায়োফিন। বুঝতে পারছি ভাইয়া, কোশ্চেন উল্টা হয়ে, মানে কোশ্চেন পরের স্লাইডটাতে চলে আসছিলাম। এটা হচ্ছে ভাইয়া থায়োফিন, এটার নাম কি? থায়োফিন। এটার নাম কি? থায়োফিন, ঠিক আছে, এটার নাম হচ্ছে থায়োফিন, একটু লিখে রাখো। আর এইটার নাম অনেকে বলতে পারো নাই, আবার দুই একজন বলছে দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে পাইরোল। এটাও লিখে রাখো ভাইয়া খাতায়, এটাও লিখে রাখো, ঠিক আছে, এইটাও লিখে রাখো। এটা পাইরোল, এটা হচ্ছে ফিউরান, আর এটা হচ্ছে থায়োফিন। এরকম তোমার কাঠামো দিয়েও কিন্তু কোশ্চেন হইতে পারে, কাঠামো দিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে, শুধু যৌগের নাম লিখে দিলেও এরকম নাও হইতে পারে কিন্তু, ঠিক আছে, কাঠামো দিয়েও কোশ্চেন হইতে পারে। ওকে, আই গেস সবাই তুলছো এটা, আমি এটা মিশাই দিই যেহেতু আগের কোশ্চেনের পার্ট ছিল এটা, আমি ভুল করে পরের স্লাইডে চলে আসছি। সো এই কোশ্চেনটাতে কি বলছে দেখো, নিচের কোন যৌগের ক্ষেত্রে হাকেল নিয়ম প্রযোজ্য? হাকেল নিয়ম, আচ্ছা, হাকেল নিয়ম হইতে হইলে প্রথমত চাক্রিক হইতে হবে, তার মধ্যে আরো কিছু কমন বৈশিষ্ট্য থাকতে হবে, সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। তো সঞ্চরণশীল পাই ইলেকট্রনের মধ্যে আরো দুইটা শর্ত আছে। একটা শর্ত হচ্ছে একান্তর দ্বিবন্ধন, মানে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এরকম থাকতে হবে। তো এখানে তারপরে গিয়ে হচ্ছে সে একটা অ্যারোমেটিক যৌগ হবে। এখন এখানে কোশ্চেন বলছে হাকেল নিয়ম প্রযোজ্য, তো হাকেল নিয়ম বলছে হচ্ছে 4n+2, এই শর্তটা মানবে। 4n+2
সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। সো এন এর ভ্যালু 0 থেকে যদি শুরু হয়, প্রথমে 2, তারপরে এন এর ভ্যালু 1 হইলে 6, তারপরে 2 হইলে 10, ডট 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 এরকম করে চলতে থাকবে। তো এখানে এগুলো হচ্ছে হাকেল নাম্বার, হাকেল নাম্বার, এত সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। সো বেনজিনটা যদি আমি আঁকাই, দেখো বেনজিনটা যদি আঁকাই আমি এখানে, এই বেনজিনটা এরকম ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড। তাহলে একটা পাই বন্ধন মানে হচ্ছে একটা পাই ইলেকট্রন। তো এখানে 3টা পাই বন্ধন আছে, তার মানে পাই ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? পাই ইলেকট্রন 3 × 2 মানে 6টা আছে না? দেখো তো এই 6 কি আমার হাকেল নাম্বার না? হাকেল নাম্বার, তার মানে হাকেল নিয়ম প্রযোজ্য হবে এখানে বেনজিনের জন্য। বাকিগুলো দেখো, হেক্সেন ও কিন্তু চাক্রিক না, ঠিক আছে? হেক্সেন কি? একটা শিকল। তারপরে সাইক্লোহেক্সেন ও হচ্ছে চাক্রিক, কিন্তু ওর ক্ষেত্রে আমি একান্তর দ্বিবন্ধন পাবো না, একান্তর দ্বিবন্ধন পাবো না। তারপর হচ্ছে আমার হাকেল নিয়মের হাকেল যে নাম্বারগুলো 2, 6, 10 এগুলো মিলবে না। সো ওইটা আমার হাকেল নিয়ম ওই যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সাইক্লোপ্রোপেনও সেম, জাস্ট ওইটাতে আর এইটাতে মধ্যে কার্বনের সংখ্যা ডিফারেন্স, ঠিক আছে? কার্বন সংখ্যা ডিফারেন্স। সাইক্লোহেক্সেন হচ্ছে কার্বন সংখ্যা 6 আর সাইক্লোপ্রোপেন হচ্ছে কার্বন সংখ্যা 4, ঠিক আছে? টটোমারিজম প্রদর্শন করে কোনটি? আচ্ছা, টটোমারিজম এটা একটা সমানুতা। এই টটোমারিজমকে কিটো ইনল সমানুতাও বলা হয়। কিটো ইনল সমানুতা, কিটো ইনল সমানুতাও বলা হয়, কিটো ইনল সমানুতাও বলা হয়। এটার উত্তরটা একটু দাও দেখি তোমরা। কিটো ইনল সমানুতা, কিটো ইনল সমানুতাও দিবে। তো এটা কে দিবে? মানে এই টটোমারিজমকে কিটো ইনল সমানুতাও বলা হয়। আচ্ছা, ডিপ্লোমারা অনেকে বলছে যে ডিপ্লোমারা এটা বুঝবে না। সবগুলা আসলে কঠিন না ডিপ্লোমাদের জন্য, বিশেষ করে এখন যেগুলো পড়াচ্ছি জৈব যৌগের মধ্যে ঢুকে গেছি, তো এগুলো একটু বেশি কঠিন লাগবে। জৈব যৌগগুলো যেহেতু তোমাদের ওভাবে নাই, তো ডিপ্লোমারা চাইলে এই পার্টটুকু স্কিপ করতে পারো। আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি, সো তোমরা চাইলে এই পার্টটুকু স্কিপ করতে পারো, সমস্যা নাই। বাট আগে যে টপিকগুলো ছিল, কোশ্চেনগুলো ছিল, ওগুলো কিন্তু আবার গুরুত্বপূর্ণ সবার জন্যই, ঠিক আছে? আচ্ছা, এখন এই কিটো ইনল সমানুতা বা টটোমারিজম দেখাবে শুধুমাত্র কিটোনগুলা। অপশনের মধ্যে দেখো কিটোন কোথায় আছে, কিটোন। আচ্ছা, প্রোপানন, আচ্ছা এটা কিটোন। আর কি কিটোন আছে কিনা দেখি না। প্রোপিন তো কিটোন না, প্রোপিন হচ্ছে অ্যালকিন, প্রোপানল হচ্ছে অ্যালকোহল, কোনোটিই নয়। তার মানে এ নাম্বারটাই অ্যান্সার হবে, প্রোপানন। তো টটোমারিজম বা কিটো ইনল সমানুতা কারা দেখাবে? অপশনের মধ্যে তুমি কিটোন খুঁজবা, কিটোনটাই হবে হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? কিটোনটাই কি হবে? রাইট অ্যান্সার হবে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণকে কি বলা হয়? সমমোলার মিশ্রণকে কি বলা হয়? আচ্ছা, এটা মুখস্থ করতে পারো চাইলে, ভাই এটা মুখস্থ করলে সমস্যা নাই। এটাকে বলা হয় হচ্ছে রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণ। আশা করি এতদিন যারা মেডিকেল প্রিপারেশন নিছো তাদের এগুলো মুখস্থই হয়ে গেছে। শুধু মেডিকেল না, যারা নার্সিং প্রিপারেশন নিচ্ছ তাদেরও এগুলো পড়ানো হয়েছে, আমাদের ব্যাচে এগুলো তোমাদেরকে পড়াইছি ক্লাসে। সো আর ভার্সিটি প্রিপারেশন যারা নিছো তারাও এগুলো সবাই পড়ে আসছো কম বেশি, এতদিনও হয়তো বা পড়ছো প্রিপারেশন নেওয়ার সময়। যদিও রিটেনের জন্য কিছু কিছু ইউনিভার্সিটিতে রিটেন কোশ্চেন আসে, ওখানে রেসিমিক মিশ্রণের সংজ্ঞা আসতে পারে। সো অন্যান্য মেডিকেলে তো আর সংজ্ঞা আসবে না, সো মেডিকেলে অপশনে দিয়ে দিতে পারে কোনো না কোনো সময়। আর নার্সিংয়েও তো রিটেন নাই, এমসিকিউ, সো এমসিকিউতে এইগুলো আসতে পারে। নট নেসেসারি যে সব কিছু তোমার এমসিকিউ টাইপেরই আসবে, একটু বড় কোশ্চেনও আসতে পারে, ঠিক আছে? আর মেডিকেলের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। জৈব যৌগ থেকে মেডিকেলের কোশ্চেন কিন্তু আসবে, বেশ কয়েকটা আসবে, জৈব যৌগ থেকে বেশি আসবে। ক্যালকুলেশন ভিত্তিক কম আসবে, তোমাদের ক্যালকুলেশন করতে দিবে না খুব একটা। হাইয়েস্ট হইলে ওই যে আমি একটা দেখাইলাম না, ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক, ওটা তো ম্যাথ ছাড়াই করা যাচ্ছে। সো ম্যাথ ছাড়া যেগুলো করা যাবে এরকম কোশ্চেনই দিবে, ম্যাথ করতে হবে এরকম কোশ্চেনগুলো দিবে না তোমাদের। নেক্সট কোশ্চেন, নিচের কোন যৌগটি অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্মই প্রদর্শন করে? অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্মই প্রদর্শন করে, কোন যৌগটা? বলো নিচে কোন যৌগটা অ্যালিফেটিক অ্যারোমেটিক দুইটাই প্রদর্শন করে? আচ্ছা, তার মানে সেই যৌগটার মধ্যে একটা অ্যালিফেটিক পার্টও থাকতে হবে, অ্যালিফেটিক পার্টও থাকতে হবে, প্লাস অ্যারোমেটিক পার্টও থাকতে হবে। এরকম এখানে কয়টা যৌগ আছে বলো?
এখানে এরকম একটা যৌগই ভাইয়া দেখতে পারবা, একটু খেয়াল করলে দেখতে পারবা তুমি। দেখো বেনজিন এটাতে শুধু কিন্তু অ্যারোমেটিক, এখানে কিন্তু অ্যালিফেটিক কিছু নাই। এরপর সাইক্লোহেক্সেন ও একটা অ্যালিফেটিক যৌগ। এরপর টলোইনে একটু পরে আসতেছি, লাস্টেরটা হচ্ছে ক্লোরোবেনজিন। তো ক্লোরোবেনজিনে কিন্তু আচ্ছা ক্লোরোবেনজিন আমার বেনজিনের সাথে ক্লোরিন যুক্ত অবস্থায় থাকে, কিন্তু এখানে অ্যান্সারটা টলোইন হবে। টলোইন কেন হবে ভাইয়া? টলোইনের সংকেতটা হচ্ছে এরকম, এই এরকম, আর এখানে CH3 যুক্ত থাকে। এটা কি ভাইয়া? টলোইন। টলোইনের মধ্যে অ্যারোমেটিক পার্টও আছে, অ্যালিফেটিক পার্টও আছে। ক্লোরোবেনজিনের মধ্যে শুধু ক্লোরিন আছে, ক্লোরিন কিন্তু অ্যালিফেটিক যৌগ না। অ্যালিফেটিক যৌগ কোনগুলা ভাইয়া? অ্যালিফেটিক যৌগ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলা। ঠিক আছে? এরপর অ্যালডিহাইড, ঠিক আছে? এরপরে আমার অ্যাসিডও হইতে পারে, কিটোনও হইতে পারে। আচ্ছা, কিন্তু ক্লোরিন কিন্তু অ্যালিফেটিক না, এই জন্য ক্লোরোবেনজিন হয়নি অ্যান্সার। টলোইনের সংকেত এটা, ঠিক আছে? এটা কি ভাইয়া? টলোইনের সংকেত, টলোইন। ওকে, নেক্সট কোশ্চেন। ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পর কি ধরনের সমাণু দেখায়? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ডাইমিথাইল ইথার ও ইথানল কি ধরনের সমানুতা দেখায়? আচ্ছা, ডাইমিথাইল ইথারের সংকেতটা কেমন ভাইয়া? ডাইমিথাইল ইথারের সংকেত হলো CH3 ও CH3, CH3 ও CH3, এটা একটা ইথার। আর ইথানলের সংকেত কেমন ভাইয়া? ইথানলের সংকেত হচ্ছে CH3 CH2OH। একটু খেয়াল করলে দেখতে পারবা ভাইয়া এই দুইটার আণবিক সংকেতটা সেম। একটু খেয়াল করো, দেখো আণবিক সংকেত C2H6O। দেখো তো ভাইয়া দুইটার ক্ষেত্রেই সেম না? দুইটার আণবিক সংকেত কিন্তু সেম, দুইটারই আণবিক সংকেত এইটা। তো এখানে পার্থক্যটা হয় হচ্ছে মেইনলি কার্যকরী মূলকের মধ্যে। কেমন ভাইয়া? এখানে একটু খেয়াল করো, এটার কার্যকরী মূলক কিন্তু এইটাই, এটার কার্যকরী মূলক কিন্তু ভাইয়া এই যে বন্ড ও। আর এটার কার্যকরী মূলক কোনটা? এই যে বন্ড OH, বন্ড OH হচ্ছে এটার কার্যকরী মূলক। সেখানে কার্যকরী মূলকের পার্থক্য দেখা যাচ্ছে। এখানে কার্যকরী মূলক হচ্ছে এরকম, এখানে কার্যকরী মূলক হচ্ছে বন্ড OH। সেখানে কোন সমাণু হবে? এখানে সমাণু হবে হচ্ছে সি নাম্বারটা, কার্যকরী মূলক সমানুতা। কার্যকরী মূলক সমানুতা, ঠিক আছে? কার্যকরী মূলক সমানুতা। আচ্ছা, তো নেক্সট কোশ্চেনে যাই। বলছে নিচের কোনটি কার্বনের রূপভেদ নয়? আচ্ছা বলো, নিচের কোনটি কার্বনের রূপভেদ নয়? আচ্ছা, এটার উত্তরটা বলি আমি। কার্বনের রূপভেদ হচ্ছে ভাইয়া, কার্বনের রূপভেদগুলো হচ্ছে ফুলারিন্স, তারপর হচ্ছে হিরক, এরপর হচ্ছে গ্রাফাইট, আরেকটা হচ্ছে আরেকটা, এখানে মানে তিনটা অপশনে তিনটা দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, তিনটা অপশন দেয়া আছে। আরেকটা হচ্ছে বাকি বল, এটাও মনে রাখো ভাইয়া। বাকি বলটাও তোমাদের বইয়ের মধ্যে কিন্তু দেখবা দেয়া আছে সুন্দর করে, বাকি বল। তো এই চারটা হচ্ছে কার্বনের রূপভেদ। এখানে চারটা বাদ দিয়ে অ্যালুমিনিয়াটা আছে, তো অ্যালুমিনিয়াটা হবে হচ্ছে অ্যান্সার, মানে রূপভেদ নয়। অ্যালুমিনিয়া হচ্ছে রূপভেদ নয়। আচ্ছা, একজন বলছে যে 95% কমন পড়ছে। 95% কমন পড়ার একটা কারণ আছে, এইগুলো সব কিছু হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংকের কোশ্চেন, ঠিক আছে? তোমার 100%ও কমন পড়তে পারে ক্লাস থেকে, কারণ এগুলো সব কোশ্চেন ব্যাংকের। তো কোশ্চেন ব্যাংক যারা ভালো করে করছো এতদিন, তাদের কাছে আজকের ক্লাসটা খুব ইজি লাগতেছে, মনে হচ্ছে সবটা পারতেছি। বাট এটা দিয়ে বেশি ওভার কনফিডেন্স হওয়ার কিছু নাই। আবার এরকমও ভাবার কারণ নাই যে ভাইয়া তো বলতেছে বেশি ওভার কনফিডেন্স না হইতে, তাহলে আমার মনে হয় প্রিপারেশন খারাপ, এরকমটাও না। মাঝামাঝি একটা অবস্থানে থাকো, ঠিক আছে? আর কয়েকদিন আছে, কয়েকদিন একটু ভালো করে পড়ো, পড়ে বাকি সময়টাকে কাজে লাগায় তারপরে পরীক্ষা দাও। পরীক্ষায় কী হবে তুমি আসলে জানো না। তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়ে গিয়েও পরীক্ষা খারাপ হইতে পারে, কোনো কারণে খারাপ হয়ে যেতে পারে। আবার অনেক খারাপ প্রিপারেশন, মানে একটু খারাপ প্রিপারেশন নিয়ে গিয়েও পরীক্ষার হলে ভালো হয়ে যেতে পারে, কারণ ওই 1 ঘন্টায় কী হবে কেউ জানে না, ঠিক আছে? আচ্ছা, জারণ সংখ্যা সম্পর্কে কোনটি সঠিক নয়? নিচে এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, দিয়ে বসে কোনটার ক্ষেত্রে জারণ সংখ্যা ঠিক না আর কি আমার বের করতে হবে। একটু খেয়াল করে দেখো, ওপরের থেকে যদি আমি আসি, CH4 এ কার্বনের জারণ মান, হাইড্রোজেনের জারণ মান +1 ইন্টু 4, কার্বনেরটা x ধরলে ইকুয়াল টু 0। তার মানে কার্বনের x এর ভ্যালু কত ভাইয়া? -4 না? তার মানে এটা তো হবে, এটা ঠিক আছে। এরপর সোডিয়াম অক্সাইড, এখানে অক্সিজেনের জারণ মান, তাহলে সোডিয়ামের +1 ইন্টু দুইটা আছে +x ইকুয়াল টু কত ভাইয়া? 0। তো এখান থেকে x এর ভ্যালু কত দাঁড়াইলো? -2। তার মানে এটাও হবে, এটাও ঠিক আছে।
এবার H2O2 এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এটার নাম কি ভাইয়া? H2O2 হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড। আচ্ছা, এটা একটা কি ভাইয়া? পারঅক্সাইড। মনে রাখবা পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান হচ্ছে ভাইয়া -1। অক্সিজেনের জারণ মান কত? -1। নর্মাল ক্ষেত্রে কত হয় ভাইয়া? যে কোনো অক্সাইডে -2 হয়। এই যে যেমন এটাতে দেখছো না -2 ছিল, এখানে কিন্তু -2 আছে, তার মানে এটা হবে না, তার মানে এটাই রাইট অ্যান্সার। কোনটি সঠিক নয়? -1 হবে। কিভাবে -1 হইলো দেখো, আমি হিসাব করে দেখাই। -1 হয়েছে দেখো হাইড্রোজেনের কত ভাইয়া? +1 × 2, অক্সিজেনের আমি x ধরবো ইন্টু 2টা অক্সিজেন ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি x এর ভ্যালু আসবে ভাইয়া -1, তার মানে -2 আছে, তার মানে ভুল ওইটা। আর বাকিটা নিচেটা দেখার দরকার নেই, সি নাম্বারটা আমি উত্তর পাইছি। ঠিক আছে? তো পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত? -1। সুপার অক্সাইডের ক্ষেত্রে এটা একটু মনে রাখো, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1/2। অক্সিজেনের জারণ মান -1/2। ঠিক আছে, এটাও মনে রাখো একটু। পার অক্সাইডেরটাও দেখলাম, এরপরে সুপার অক্সাইডেরটাও দেখছি। ঠিক আছে, পার অক্সাইডেরটা যেমন দেখলাম ভাইয়া, সুপার অক্সাইডেরটাও দেখাই দিলাম, এটা মনে রাখো। নেক্সট কোশ্চেন, আলো ও বায়ুর উপস্থিতিতে ক্লোরোফর্ম কোনটি উৎপন্ন করে? আলো ও বায়ুর উপস্থিতিতে ক্লোরোফর্ম কোনটি উৎপন্ন করে? আচ্ছা, ক্লোরোফর্মের সংকেত কি ভাইয়া? CHCl3। CHCl3 এটা হচ্ছে ক্লোরোফর্মের সংকেত। এটার সাথে যদি বায়ুর উপস্থিতিতে অক্সিজেন যদি বিক্রিয়া করে, এখান থেকে উৎপন্ন করবে হচ্ছে ভাইয়া, দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, উত্তর দেওয়া শুরু করছে দেখতেছি। আচ্ছা হ্যাঁ, উত্তর, আচ্ছা সি নাম্বারটা হবে না উত্তর। আচ্ছা, তোমরা উত্তর দিতে থাকো দেখি। আচ্ছা, আগেরটার উত্তর দিচ্ছিলাম। ঠিক আছে, বলো এটার উত্তরটা দাও দেখি, কোনটা হবে উত্তর। হ্যাঁ ঠিক আছে, তোমরা বি নাম্বারটা উত্তর দিচ্ছ। হ্যাঁ, বি নাম্বারটা হয়েছে। বি নাম্বার এটার সংকেত হচ্ছে এরকম, COCl2। এটা হচ্ছে কার্বনিল ক্লোরাইডের সংকেত। এটা আরেকটা নাম আছে ভাইয়া, এটা আরেকটা নাম হচ্ছে ফসজিন গ্যাস। ফসজিন গ্যাস, বুঝছো? এটার আরেকটা নাম কি? ফসজিন গ্যাস বা কার্বনিল ক্লোরাইড। COCl2 কার্বনিল ক্লোরাইড। অর্থাৎ ক্লোরোফর্মকে যদি আমি অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাই, এখান থেকে ফসজিন গ্যাস বা কার্বনিল ক্লোরাইড উৎপন্ন করবে, সাথে HCl উৎপন্ন করে। সো আমার বাই প্রোডাক্টটা দরকার নাই এখানে আপাতত। সো কার্বনিল ক্লোরাইডের আরেকটা নাম কি? ফসজিন গ্যাস। এর একটু মনে রাখো, ফসজিন গ্যাস বা কার্বনিল ক্লোরাইড। নেক্সট কোশ্চেন বলছে, ফেহলিং দ্রবণ এবং টলেন বিকারক দ্বারা নিচের কোন গ্রুপের মধ্যে পার্থক্য করা হয়? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা অনেকবার আসছে আসলে। এটা মেইনলি অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করে। কিসের মধ্যে? অ্যালডিহাইড আর কিটোন। এই ফেহলিং দ্রবণ এবং টলেন বিকারক, ফেহলিং দ্রবণ বা টলেন বিকারক, যেটাই বলি না কেন, টলেন বিকারক, এদের সাথে যদি আমি অ্যালডিহাইডের বিক্রিয়া ঘটাই, অ্যালডিহাইড, তাহলে এরা রিঅ্যাকশন দিবে, রিঅ্যাকশন করবে। কিন্তু আমি যদি কিটোনকে দেই এদের সাথে, কিটোন, তাহলে নো রিঅ্যাকশন, মানে বিক্রিয়া করবে না। নো রিঅ্যাকশন অর্থাৎ বিক্রিয়া করবে না। তো এখান থেকে আমি টলেন বিকারক দিয়ে আর ফেহলিং দ্রবণ দিয়ে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করব। যেটা বিক্রিয়া করবে
ওইটা হচ্ছে অ্যালডিহাইড, যেটা বিক্রিয়া করবে না ওইটা হচ্ছে কিটোন। ঠিক আছে, যেটা বিক্রিয়া করবে এটা হচ্ছে অ্যালডিহাইড, যেটা বিক্রিয়া করবে না এটা হচ্ছে কিটোন। ওকে, আচ্ছা লবণ সেতুতে কোন লবণটি সর্বাধিক ব্যবহার করা হয়? সর্বাধিক, একটু বুঝো কোশ্চেনটা, সর্বাধিক বলছে এখানে, কিন্তু বলেনি কোন লবণটি ব্যবহার করা হয়, শুধু বলছে কোনটি সর্বাধিক ব্যবহার করা হয়। তো আমরা কয়েকটা লবণের নাম জানি, তো এখান থেকে কোনটা সর্বাধিক হবে এটার উত্তরটা চাইছে আমার কাছে, বলো এটার উত্তরটা দাও দেখি। আচ্ছা হ্যাঁ, অনেকে কেসিএল উত্তর বলছো, হ্যাঁ কেসিএলটা রাইট হয়েছে। এখানে মেইনলি 3 ধরনের লবণ তো ইউজ করা হয়, কেসিএল, তারপর হচ্ছে NH4, আচ্ছা কেসিএল তো ইউজ করা হয়, এরপরে নাইট্রিক অ্যাসিড ইউজ করা, সরি পটাশিয়াম নাইট্রেট, কেসিএল, KNO3, ঠিক আছে, এগুলো ইউজ করা হয়। এরপরে হচ্ছে NH4NO3, এই 3টা লবণ মেইনলি ইউজ করা হয়। এখান থেকে কেসিএলটা হচ্ছে সর্বাধিক, পটাশিয়াম ক্লোরাইড, কেসিএলটা কি সর্বাধিক, এটা পটাশিয়াম নাইট্রেট, এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, এটা পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। এটার জন্য আরেকটা টেকনিক একটু দেখো ভাইয়া, এখানে এই অপশনগুলোতে লবণ সেতুতে যেই লবণগুলো ব্যবহার করা হয় তার মধ্যে একটাই উত্তর দেওয়া আছে। সো এখানে তোমার এই 3টা মনে না করলেও তো হইতো, তাই না? এই অপশনগুলো সম্পর্কে আলাদা তথ্য না জানলেও তো হচ্ছে। তো তোমার যেহেতু একটাই আছে, তুমি একটাই জানো, মানে 3টা জানো, 3টার মধ্যে ওই একটাই দেওয়া আছে এখানে, তার মানে ওইটাই অ্যান্সার হবে। যেগুলো লবণ সেতুতে ইউজ করা হয় না ওইটা অবশ্যই কি হবে না, এখানে উত্তর হবে না। আচ্ছা আর বেশিক্ষণ নাই ভাইয়া, আর অল্প কয়েকটা স্লাইড। আচ্ছা এরপরে বলছে হাইড্রোজেনের তড়িৎদ্বার বিভব কত? এটা ভাইয়া ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। হাইড্রোজেনের তড়িৎদ্বার বিভব হচ্ছে 0.0 ভোল্ট, অর্থাৎ 0 ভোল্ট। হাইড্রোজেন কোষের তড়িৎদ্বার বিভব হচ্ছে 0 ভোল্ট। কত ভোল্ট ভাইয়া? 0 ভোল্ট, ঠিক আছে, 0 ভোল্ট। আচ্ছা নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? আচ্ছা এটা হচ্ছে ভাইয়া হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার কোনটা ভাইয়া? হাইড্রোজেন তড়িৎদ্বার হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার। ঠিক আছে, হাইড্রোজেন হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার। আচ্ছা নেক্সট কোশ্চেন, নিচের কোনটি তড়িৎ অপরিবাহী? আচ্ছা অপরিবাহী মানে যারা বিদ্যুৎ পরিবহন করে না, যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না, বিদ্যুৎ পরিবাহিত হয় না, বিদ্যুৎ পরিবাহিত হয় না, তাদেরকে বলা হয় অপরিবাহী। সো বিদ্যুৎ পরিবহন হয় না এমন কয়েকটা এক্সাম্পল দাও দেখি তোমরা, বলো। এখানে তো উত্তর দিবাই, এটা উত্তর দেওয়ার পরে আরো কয়েকটা উত্তর দিবা যদি পারো আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা আরেকটা নাম আছে, অপরিবাহীর আরেকটা নাম হচ্ছে অন্তরক, অন্তরক, ঠিক আছে, অন্তরক। সো অন্তরকের এক্সাম্পল এখানে যে 4টা এক্সাম্পল দেওয়া আছে এখানে, এটার উত্তর হবে হচ্ছে ভাইয়া রাবার। এছাড়া আরো কি হইতে পারে? আরো এক্সাম্পল হইতে পারে ভাইয়া কাঠ, কাঁচ, ঠিক আছে, এগুলোও কি অন্তরক বা তড়িৎ পরিবহন করে না। এরপর প্লাস্টিক, এটাও কিন্তু ভাইয়া অন্তরক বা তড়িৎ অপরিবাহী, ঠিক আছে, তড়িৎ অপরিবাহী। বোঝা গেল? হ্যাঁ শুকনা কাঠ, কাঠ সেম কথা। হ্যাঁ আচ্ছা আমি শুকনা কাঠও বলতে পারি এটাকে, ঠিক আছে, শুকনা কাঠ। আচ্ছা নেক্সট কোশ্চেন, ড্যানিয়েল কোষে ব্যবহৃত ইলেকট্রোড দুটা কোনটা? আচ্ছা এটা মোস্ট প্রবাবলি আজকের ক্লাসের, আচ্ছা আরো কয়েকটা আছে। ওকে, ড্যানিয়েল কোষে ব্যবহৃত ইলেকট্রোড কোনটা? আচ্ছা তার আগে বলে নেই, ড্যানিয়েল কোষ হচ্ছে ভাইয়া তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। বলো এটার উত্তর দাও দেখি তোমরা, একটু ঝটপট এটার উত্তর দিয়ে ফেলো।
আচ্ছা সিলিকন উত্তর দিছো, সিলিকন আসলে অপরিবাহী না ভাইয়া, সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর। আচ্ছা এটার উত্তর হবে হচ্ছে ভাইয়া সি নাম্বারটা। সি নাম্বার কি কি আছে অপশনে? জিঙ্ক আর কপার। আচ্ছা জিঙ্ক কি হিসেবে ইউজ করা হয় এখানে? অ্যানোড হিসেবে, এটা মনে রাখো। ড্যানিয়েল কোষের অ্যানোড হিসেবে জিঙ্ক ইউজ করা হয়, আর ক্যাথোড হিসেবে ইউজ করা হয় হচ্ছে কপার। ক্যাথোড হিসেবে ইউজ করা হয় কপার, ঠিক আছে? জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসেবে, ক্যাথোড হিসেবে কপার ইউজ করা হয়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে ভাইয়া পানির ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান কত? আচ্ছা এটার ভ্যালু ডিরেক্ট মুখস্থ ভাইয়া। পানির ডাই ইলেকট্রিক ধ্রুবকের ভ্যালু হচ্ছে 80। এই পানির ডাই ইলেকট্রিক ধ্রুবক বেশি দেখে, পানির ডাই ইলেকট্রিক ধ্রুবক বেশি দেখে এটা শক্তিশালী দ্রাবক। কারণ ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান বেশি। ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান বেশি, ধ্রুবকের মান বেশি, ঠিক আছে? ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান বেশি। আচ্ছা নেক্সট কোশ্চেন। কাচের উপর লিখতে কোন অ্যাসিডটা ব্যবহার করা হয়? অর্থাৎ কাচের উপরে বিভিন্ন ডিজাইন দেখো না, বা বিভিন্ন লেখা থাকে, সেইগুলোতে কি দিয়ে ইউজ করে আসলে? কাচের উপরে আবার কিভাবে লেখে? কোশ্চেন হইতে পারে। তো এই কোশ্চেনের উত্তরটা হচ্ছে ভাইয়া হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস, HF। হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস। এই হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস দিয়ে যে এই কাচের উপরে লিখতেছে, এটাকে বলা হয় ইচিং অফ গ্লাস। ETCHING, ইচিং অফ গ্লাস। ইচিং অফ গ্লাস বলা হয়। যে আমার কাচের উপরে যে HF বা হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড ব্যবহার করে যে লিখতেছে বা নকশা করতেছে, এটাকে বলা হয় ইচিং অফ গ্লাস। ইচিং অফ গ্লাস, ঠিক আছে? আচ্ছা ওকে, সো এই পর্যন্তই ছিল আজকে তোমাদের ক্লাসটা। সো বেস্ট অফ লাক ফর ইউর মেডিকেল এক্সাম। অবশ্যই তোমরা ভালো করে এই কয়েকদিন প্রিপারেশন নিয়ে যাবা, আর বাকিটা তো পরীক্ষার হলে দেখা যাবে। আর তোমার চান্স পাওয়া না পাওয়া সব কিছু কিসের উপরে? আল্লাহর হাতে, তোমার ভাগ্যের উপরে, ঠিক আছে? আল্লাহ যদি মনে করে তুমি মেডিকেলে চান্স পাওয়ার যোগ্য, অবশ্যই মেডিকেলে চান্স পাবা। যদি মনে করে আল্লাহ না তুমি অন্য কোথাও ভালো করতে পারবা, তাহলে কিন্তু তুমি সেখানে চান্স পাবা, মেডিকেলে কিন্তু তোমার হবে না। সো এটা মেনে নিতে হবে। সো যারা আনফর্চুনেটলি মেডিকেলে চান্স পাবা না, বা কোনো কারণে মেডিকেলে মিস হয়ে যাবে, বা ডেন্টাল অ্যাডমিশন একসাথে তো হচ্ছে এবার, সো যাদের হবে না তাদের জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, আরও অনেক রাস্তা খোলা আছে। সো তোমাদের জন্য একটা সহজ পাথওয়ে হচ্ছে নার্সিং। সো তোমরা যারা নার্সিং প্রিপারেশন নিতে চাও মেডিকেল অ্যাডমিশনের পরে, মেডিকেল অ্যাডমিশন দেওয়ার পরেই কিন্তু আমাদের কিন্তু অলরেডি এক্সাম ব্যাচ একটা চালু হয়ে গেছে। সো এখানে এক্সাম ব্যাচে তোমরা ভর্তি হইতে পারো। সো এক্সাম ব্যাচে ভর্তি হইলে তোমরা কিন্তু আমাদের সব সার্ভিসই পেয়ে যাবা। সো তোমরা যাদের চান্স হবে তাদের তো মাশাআল্লাহ অনেক ভালো, আর যাদের আনফর্চুনেটলি হবে না তাদের ক্ষেত্রে হচ্ছে এইটা করতে হবে আর কি। সো কোনো না কোনো একটা পথ তো বেছে নিতে হবে, একটাতে না হলে আরেকটাতে যাইতে হবে। তো তোমার জন্য অনেক রাস্তা খোলা আছে, শুধুমাত্র যে নার্সিং এটাই না, তোমার ভার্সিটি অ্যাডমিশন আছে, আরও অনেক রাস্তা খোলা আছে। তো মেডিকেলে না হওয়া মানে যে জীবন শেষ এরকম না। তো বেস্ট অফ লাক সবাইকে। শেষ পর্যন্ত যারা ক্লাস করতেছিলা, অল্প কিছু ক্লাস করছো আজকে, কেমিস্ট্রি ক্লাস তোমাদের মনে হয় ভালো লাগে না। সো ক্লাস যারা এতক্ষণ ধরে করছো মনোযোগ দিয়ে, অনেক রাত হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ, আর সবার জন্য শুভকামনা। আবারও রেজাল্ট দিলে অবশ্যই তোমাদের থেকে, আমাদের যারা স্টুডেন্ট আসো নার্সিং প্রিপারেশন নিছো, অবশ্যই মেডিকেলে অনেকে এক্সাম দিবা, তো তোমাদের থেকে যেন ভালো খবরটা আমরা পাই, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ সবাইকে।